ঠাস ঠাস করে বিকট শব্দে কেঁপে ওঠে সাব্বিরের গাল। চোখে অন্ধকার দেখতে থাকে অনেকক্ষণ। অন্ধকার ভাব চলে গেলেও ঝাপসা কাটার আগেই আবারও সাব্বিরকে থাপড় মারে রিয়া। ছাপ্পের ছলছল চোখে তাকিয়ে থাকে রিয়ার দিকে। রিয়া এতগুলো থাপড় মারার পরও দাঁত কিটিমিটি করে সাব্বিরকে বলে, চাকরের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে টাচ করার? ম্যাম, আমি তো আপনাকে ইচ্ছে করে ধরিনি। আপনি কানে হেডফোন গুঁজে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে চলে গিয়েছিলেন। তো কি হয়েছে? চাকরের বাচ্চা, আমি কানে হেডফোন দিয়েছিলাম স্টাইলের জন্য, কোনো গান বাজছিল না। আর রাস্তা পার হতে হলে তো রাস্তার মাঝখান দিয়ে যেতে হবে। আচ্ছা, সেসব ছাড়, আমাকে বল কোন সাহসে টাচ করলি? ম্যাম, ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। বললি আর ভুলে গেলাম? তুই আজ বাসায় চল, তোর নামে বাবাকে এমন কিছু বলবো যে তোর এমন অবস্থা করবে জীবনে আর কখনো কোনো মেয়েকে টাচ করার জন্য হাতও নাড়াতে পারবি না। সাব্বির রিয়ার কথাটা শোনা মাত্র রিয়ার পায়ে পড়ে ছোট বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে, ম্যাম প্লিজ স্যারকে বললেন না, আমারে মারে ফেলবো ম্যাম। এবারের মতো মাফ করে দেন। জীবনেও আর আপনাকে কেন কোনো মেয়েকেই আর ট্রাস্ট করবো না। রিয়া সাব্বিরকে কাঁদতে দেখে দাঁতগুলো বের করে বিজয়ের হাসি দিয়ে ওর বন্ধুদের সামনে যায়। ওদের সবার হাতেই ক্যামেরা। রিয়া ওর বান্ধবী মিমকে বলে, কি রে মিম, জানো আমার অ্যাক্টিং কেমন হয়েছে? এইসব চাকরতে তো ইসি ভাবেই হারিয়ে দেওয়া যায়, বুঝলি? দোস্ত শোন না, এমন করে কেমনি ছেলেকে থাপ্পড়গুলো দিলি? আমাদেরকে একটু বল না প্লিজ। আমার বয়ফ্রেন্ডকেও এভাবে থাপ্পড় দিয়ে ব্রেকআপ করব। পারবি না রে মিম, এটা শুধু আমার জন্যই পারফেক্ট। এই ঋতু, এভাবে মুখ গম্ভীর করে আছিস কেন? কেন আবার, তুই জানিস না ঋতু তোর বাগান বাড়ির চাকরের মেয়ে পড়েছে, আই মিন ভালোবাসা। ও মাই গড, তাহলে চাকরের বউ আমাদের চাকরানি হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা বাদ দে ঋতু, বাজি তো আমি জিতে গেলাম, এবার আমার টাকা দিয়ে দে প্লিজ। বান্ধবী, আমি না মজা করে বাজিটা ধরেছিলাম, প্লিজ সিরিয়াসলি নিস না। নো নো ঋতু, এইভাবে কেটে পড়লে তো হবে না। বাজিতে আগেই শর্ত ছিল, কোনোভাবেই বাজিকে মজা করে নেওয়া হবে না। এখন তাড়াতাড়ি 10,000 টাকা দিয়ে দে, নয়তো তোর গলার চেনটা আমাকে দিয়ে দে। না না, আমি তোকে টাকাই দিচ্ছি, তবুও চেন দেবো না, এটা আমার আমুর বিয়ের। ঋতু রিয়াকে 10,000 টাকা দিয়ে মুখ ভেঙচি কেটে চলে যায়। আর রিয়া ওর বান্ধবী মিমকে নিয়ে চলে যায় ক্লাসে। এদিকে সাব্বির চুপচাপ দাঁড়িয়ে আছে আর ভাবছে, বাহ, এতদিন ভাবতাম বড়লোকদের টাকার অভাব নেই, তাদের অঢেল টাকা। কিন্তু এখন তো দেখি তা ভুল। এই বড়লোকরাই হলো ভিক্ষুক। একটা এতিম ছেলেকে থাপ্পড় মারছে বিনা দোষী, চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিল, আর শেষে কিনা নিজেরই চরিত্র ফাঁস হয়ে গেল জুয়ারি। সাব্বির কথাগুলো ভাবতে ভাবতে ক্লাসে যেতে থাকে। আরও হ্যাঁ, আমরা তো পরিচয়টাই দিলাম না, শুধু বকবা করে গেলাম। এখন আপনাদের পরিচয় দেওয়া যাক। রিয়া বড়লোক বাবার মেয়ে, দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু ব্যাপারটা নাউজুবিল্লাহ। কথায় আছে না, উপরে ফিটপাট আর ভিতরে সদরঘাট, তেমনি রিয়াও। রিয়ার বাবা বরগুগা 4 আসনের এমপি, অনেক রাগী এবং বদলোক। আর সাব্বিরের পরিচয় বলতে গেলে শুধু এতটুকুই, এছাড়া আর কোনো পরিচয় নেই, এতিম। বাকিটা না হয় গল্পেই জানবেন। সাব্বির চলে আসে ক্লাসে, সবার শেষে বেঞ্চে একা একা বসে আছে। এমন সময় রিয়া সাব্বিরকে ডাক দেয়। এই চাকরের বাচ্চা, এদিকে আয়। সাব্বির দ্রুত রিয়ার সামনে যায়, তারপর, জি ম্যাম, বলুন। তাড়াতাড়ি বেঞ্চটা পরিষ্কার করে দে তো, কি নোংরা হয়ে আছে। সাব্বির আশেপাশে ন্যাকড়া খুঁজতে থাকে, কিন্তু কোনো জায়গায় ন্যাকড়া নেই। অসহায় দৃষ্টি চেয়ে রিয়ার দিকে তাকিয়ে বলে, ম্যাম, কোনো ন্যাকড়া তো নেই, কি দিয়ে পরিষ্কার করব? রিয়া ঠাস করে সাব্বিরকে থাপ্পড় মারে, তারপর, চাকরের বাচ্চা, আমি তোকে ন্যাকড়া দিয়ে নয়, তোর নিজের টি শার্টটা দিয়ে মুছতে বলেছি, তাড়াতাড়ি মুছে ফেল, স্যার চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ম্যাম, এটা না করলে হয় না, আসলে আমার আর কোনো ভালো টি শার্ট নেই। তুই টি শার্ট খুলবি নাকি আমি বাবাকে গিয়ে বলবো? সাব্বির আশেপাশে তাকায়, সবাই ফোন বের করে সাব্বিরের দিকে ধরে আছে। হয়তো রিয়া আবারও কোনো বাজি ধরেছে। মাথা নিচু করে সাব্বির টি শার্টের একটা একটা করে বোতাম খুলে পুরো বেঞ্চ পরিষ্কার করে টি শার্টের দিকে তাকায়। সাদা টি শার্ট, বেঞ্চে ধুলো লেগে একদম লালচে পড়ে গিয়েছে।
সাব্বিরের খালি শরীরটা থাকতে লজ্জা করছে না, কারণ ওর শরীর একদম বডি বিল্ডারদের মতো। সাব্বির আশেপাশে তাকায়, সবাই হাঁ করে তাকিয়ে আছে, এমনকি রিয়া আর ওর বান্ধবী মিম নিয়েছেও। সাব্বির মনে মনে ভাবতে থাকে। যাক, অবশেষে রাতে করা আমার কষ্টগুলো সার্থক হয়েছে। সাব্বির রিয়া দিকে তাকিয়ে বলে, ম্যাম, এখন কি আমি টি শার্ট পরবো নাকি আরো কিছু মুছতে হবে? না, কিছু করতে হবে না আর তোকে, এখন যা সামনে থেকে। সাব্বির চলে আসে ওর সিটে, টি শার্টে পরে নিজেই নিজেকে দেখতে থাকে আর টি শার্টে হাত বুলিয়ে চোখের পানি ছেড়ে দেয়। বহু কষ্টে রিয়ার বাবাকে বলে এই একটা শার্ট আর একটা প্যান্ট কিনেছিল। কলেজের বেতন দিতে হয় বৃত্তির কারণে। কলেজে যে সময়টা চলে যায় তার বিনিময়ে সাব্বিরকে সকালে রিয়ার বাবা খেতে দেয় না। সাব্বির রিয়ার দিকে তাকায়, রিয়া সবার থেকে টাকা তুলছে। সাব্বির আবারও হাসে। এমন সময় ক্লাসে সারার সাথে সাব্বির দাঁড়িয়ে যায়। স্যার সবাইকে বসতে বললেও সাব্বিরকে দাঁড়িয়ে থাকে। এটা আজকের না, হে রোজগারই। আমজা স্যারের ক্লাসে ওকে দাঁড়িয়ে থাকতে হয়। হ্যাঁ, এটা ওর বাবা মা না থাকার জন্যই। বরাবরের মতোই আমজাদ স্যার সাব্বিরকে বলে ওঠে, আরে সাব্বির সাহেব, দাঁড়িয়ে আছেন বেশ ভালো, কিন্তু গায়ে ওটা কিসের টি শার্ট বলবেন একটু? এটা কলেজ, কোনো টোকাই পট্টি না যে নোংরাভাবে আসবে। স্যার, এটা কলেজ, এটা কোনো ফ্যাশন শো করার স্টেজ না যে এখানে আমাকে রোজ নতুন নতুন কাপড় পরে আসতে হবে। আমি গরিব, আমি চাকর, আমি এতিম, আমি এইভাবেই চলাফেরা করি। এতে কি আপনার কোনো সমস্যা রয়েছে? কি বললি তুই? আমার মুখের উপর কথা বলিস? তোকে তো আজ আমি। সাব্বির কিছু না বলে ক্লাস থেকে বেরিয়ে যায় আর যাওয়ার সময় আমজাদ স্যারের দিকে তাকিয়ে বলে, আমি অধ্যাপক স্যারের কাছে আপনার নামে কমপ্লেন করব। সাব্বির চলে যেতে নিবে এমন সময় রিয়া সাব্বিরকে ডাক দেয়। হ্যাঁ, যা করে বাচ্চা, তোর সাহস কি করে হলো স্যারের মুখের উপর কথা বলার? তোকে আজ এমন শিক্ষা দেব যে জীবনেও আর কোনো স্যারের মুখে মুখে কথা বলতে পারবি না। তাই করো রিয়া মামনি, এসব খ্যাত কই থেকে যে আসে, এদের জন্য ক্লাস করানো রুচিয়ে আসে না, ঘৃণে লাগে। স্যার, সমস্যাটা আমার মাঝে নয়, আপনার মাঝে। যখন কেউ তার যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে যায় তখন সে ভুলে যায় সে আগে কী ছিল। সেই যাই হোক, আপনি তো পোশাক দেখে চরিত্র আর মেধা নির্ধারণকারী, আপনাকে কিছু বলে লাভ নেই। আমি অধ্যাপক স্যারের কাছে নালিশ করব। আমি তোর মালিক, আমার বাবার কাছে নালিশ করব। স্যারের কাছে এই মুহূর্তে তুই মাপ চাইবি, না হলে। ম্যাম, আমি তো সেখানে ভুল কিছু করিনি, সেখানে মাপ চাওয়াটাও বোকানি। আর মালিককে বললে তিনি কি করবেন? মারবেন আমাকে? সমস্যা নেই, সহ্য করে নেব। সাব্বির আর কোনো কথা না বলে চলে যায় সোজা অধ্যাপক স্যারের রুমে। তারপর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা সাব্বির হঠাৎ আমার রুমে এলে যে? স্যার, এই কলেজটা কি ফ্যাশন শো করার জায়গা? না, কেন হঠাৎ এমন কথা বলছো যে? তাহলে স্যার, কেন আমাকে রোজ অপমানিত হতে হয়? আমি এতিম বলে আমার একটা বেশি আর কোনো কাপড় নেই, তাই আমি রোজ একটাই কাপড় পরে আসি। কিন্তু আমজাদ স্যার আমাকে আমার পোশাকের জন্য রোজ অপমান করে। আমি জানি সাব্বির, তোমার কথাটা সত্যি, কিন্তু কি করব বলো? আমজাদের সাথে রিয়াও যে যুক্ত। রিয়াকে কিছু বললে ওর বাবা এসে আমাকে হুমকি দিয়ে চলে যাবে। তাই বলছি একটু সাব্বির, একটু সহ্য করে নাও সাব্বির। সাব্বির মুচকি হেসে বেরিয়ে আসে অধ্যাপকের রুম থেকে। এমন সময় আমজাদ স্যার হাসতে হাসতে সাব্বিরের গালে ঠাস করে থাপ্পড় মারে। তারপর, কিরে ভিখারির বাচ্চা, দে না আরো বেশি করে নালিশ। শালা, তুই তো জানিস না আমি কে। একদম শালা, তোরে পুঁতে ফেলবো। জি স্যার, চিনে ফেলেছি, টেনশন করবেন না, আর কখনো নালিশ দেবো না। তবে জাস্ট এতটুকু বলবো, রাতে থাকবেন কিন্তু বাসায়, আপনার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। সাব্বির আর কোনো কথা না বলে দ্রুত চলে যায় সেখান থেকে। কলেজ ছুটির পর রিয়া রাগে ফুঁসতে ফুঁসতে চলে আসে বাসায় আর এসেই দৌড়ে যায় ওর বাবার সামনে। তারপর, বাবা, তোমার সেই গুণধর চাকরের বাচ্চা কই? কেন, কি হয়েছে? শালা তো এখনো বাসায় আসেনি, আজ ওর সারাদিনের খাবার বন্ধ। চাকরের বাচ্চা আজ আমার সাথে মিসবিহেভ করেছে বাবা। ও বাসায় আছে, তুমি ওকে এত মারবে যেন ও আর কখনো চোখ তুলেও না তাকায় আমার দিকে। এত মারলে তো মরে যাবে, তবে ওকে এমন কাজ দিব যে সারা জীবন মনে রাখবে। বাবা, কি জিনিস? সামনে ইলেকশন, বুঝলি মা, এখন কোনো ঝামেলা করতে চাচ্ছি না।
তুই টেনশন করিস না, আমি ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এখন একটু রেস্ট নেব, অনেক কাজ ছিল আজ। ঠিক আছে বাবা। রিয়া রুমে চলে যায়। এদিকে আমজাদ স্যার বাসায় যেতেই ওনার স্ত্রী তাকে জিজ্ঞেস করে, এই কি হয়েছে, এমন করে বসে আছো কেন? কোনো কিছু চিন্তা করছো? হ্যাঁ, আসলে কলেজে একটা সমস্যা হয়েছিল। সে যাই হোক, খাবার নিয়ে এসো, ক্ষুধা লাগছে। হ্যাঁ আনছি। আর শোনো, তোমার গরিব রিক্সা চালক বাবা মা কিন্তু বারবার ফোন দেয় তাদের নিয়ে আসার জন্য। আমার কিন্তু বিরক্ত লাগে। উফ, আপদগুলো বিদায় হলো না এখনো। খেতে দাও, আগামীকাল গিয়ে ফোন কেড়ে আনবো। আমজাদ স্যারের স্ত্রী তাকে পরম আদরে খাবার খেতে দিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে আদরে গলায় বলে, ওকে শুনছো? আগামীকাল বাবা মা আসবে। ভাইয়া ভাবি বাবা মাকে সহ্য করতে পারে না, তাই ভাবছিলাম এখানেই রেখে দিব। হ্যাঁ রাখো, সমস্যা কিসের? তোমার বাবা বলে কথা। এমন সময় সাব্বির ডাইনিং টেবিলে বসে, প্লেটে বিরিয়ানি তুলে নিতে নিতে বলে, হ্যাঁ, বউয়ের বাবা মা তো তোর কাছে প্রিয়, আর নিজের বাবা মা তোর কাছে পর। আমজাদ আর তার স্ত্রী সাব্বিরকে দেখে অবাক হয়ে যায়। আমজাদ স্যার রেগে চিৎকার করে বলে, ভিখারির বাচ্চা, তুই এখানে কেন এসেছিস? তোকে এক্ষুনি পুলিশে দেব। তোর পেছনে তাকিয়ে দেখতো, ফোনটা হাতে নেওয়ার সাহস পাবি কিনা সন্দেহ আছে। আমজাদ আর তার স্ত্রী ভয় ভয় পেছনে তাকিয়ে চিৎকার করে ওঠে, কারণ পেছনে মুখোশ পরিয়ে তো 10 জন লোক হাতে দাঁড়ালো ছুরি আর শর্ট গান নিয়ে দাঁড়িয়ে। কিরে, ফোন কর পুলিশকে। পুলিশ আস্তে আস্তে তোদের দুটোকে টুকরো টুকরো করে ফেলবো। না না, করব না। ফোন বলো, সাব্বির কি বলতে চায়? কি বলবো তোকে, তুই তো মানুষ রূপে অমানুষ রে। নিজের বউয়ের কথায় তুই তোর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলি, আর এখন নিজের বউয়ের বাবা মাকে তুই বাসায় এনে চিকেন বিরিয়ানি খাওয়াবি। আরে তোর বউ তোর বাবা মাকে সহ্য করতে পারে না আপদ ভাবে, কারণ তোর বাবা মা ওর আপন কেউ নয়। কিন্তু তুই তোর নিজের জন্মদাতা মা বাবাকে রেখে আসলি। একটু ভেবে দেখতো, তোর বউয়ের ভাই ভাবি ওর বাবা মাকে সহ্য করতে পারে না, আর সেটা তোর বউয়ের খারাপ লাগে, তাই এখানে এনে আদর যত্ন করবে। আর তুই তুই শিক্ষিত বোকা রে। তোকে আমি সত্যি সত্যি পুলিশে দিব। আমাদের পারিবারিক বিষয়ে নাক একদম গলাবি না, শালা গুন্ডা। রান্না ভালো হয়েছে। লুইস, দাঁড়িয়ে আছো কেন? কাজ শুরু করে দাও, আমি একটু খাওয়া দাওয়া করি। লুইস সাব্বিরের হুকুম পাওয়া মাত্রই আমজাদ আর তার স্ত্রীকে উল্টো করে ঝুলিয়ে মারতে শুরু করে। পশু চেয়ে জঘন্যভাবে মারছিল যে আমজাদ আর তার স্ত্রীর শরীরে চামড়া ফেটে গিয়ে রক্ত ঝরঝর করে পড়ছিল। সাব্বির খাওয়া শেষ করে প্লেটে হাত পরিষ্কার করে উঠে আমজাদ এর সামনে আসে। তারপর, কিরে, এবার কি করবি বল? লুইস, পিস্তলটা দাও, ওর বউয়ের সুন্দর চোখ দুটো ফুটো করে দেবো। আর স্টিফেন, চাকর দাও, জিব্বাটাও কেটে ফেলবো, যেন আর কোনোদিনও সে তার শ্বশুর শাশুড়িকে কটু কথাটাও বলতে না পারে। না না ভাই, এমন করবেন না। আমাদের ছেড়ে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। দয়া করে ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমাদের আর মারবেন না, আমার ভুল হয়ে গেছে। আমি চলে গেলে তো পুলিশকে বলবি তোর না কাপড়ের খুব অহংকার। লুইস, যাও, এর সবগুলো পোশাক পুড়িয়ে ফেলো। লুইস পুরো বাড়ির যত কাপড় চোপড় ছিল সব পুড়ে ফেলে। তারপর সাব্বির একটা ব্যাগ নিয়ে এসে আফজালের সামনে রেখে বলে, নে শালা, এগুলো পরে যাবি আগামীকাল থেকে কলেজে। আর তোর মা বাবা কাল বৃদ্ধাশ্রমে রেখে এসেছিস জানিস? আমি ওই বৃদ্ধাশ্রমের মালিক। তোর বাবা মাকে আমি প্রতিটা মিনিটে মিনিটে দেখছি ফোনের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকতে। হয়তো তারা অপেক্ষা করতো তোর ফোনের। আবার কখনো দেখেছি একটা নাম্বারেই শুধু ফোন করতো, কিন্তু কেউ রিসিভ করতো না। আমার কাছে এসে শোনাতো তোকে পড়াশোনা কিভাবে করিয়েছে। পড়াশোনা করে তোকে শিক্ষিত করলেও মানুষ করতে পারেনি, তাই আজ তোর এই অবস্থা। পেছনে তাকিয়ে দেখ কে দাঁড়িয়ে। আমজাদ আর তার স্ত্রী পেছনে তাকিয়ে দেখে ওর বাবা মা দাঁড়িয়ে, সাথে ওর শ্বশুর শাশুড়িও। এই যে ম্যাম, আপনি কি জানেন আপনার বাবা মাকেও আপনার ভাই বৃদ্ধাশ্রমের সামনে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গিয়েছিল? কি? ওরা এতটা জঘন্য? ছি। তাহলে আপনি কি মনে আছে কি করেছিলেন? দাঁত তো থাপ্পড় দিয়েই ভেঙে ফেলছেন সব। আমজাদ রাগে অগ্নি দৃষ্টিতে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলে, কি তুই বাবা মাকে আঘাত করতি? বাবা মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে বলতি। ওগুলো শুধু টাকা নষ্ট। ভাই সাব্বির, আমাকে একটু ছেড়ে দাও, একে আমি আজ মেরে টুকরো টুকরো করে ফেলবো। তা করার প্রয়োজন নেই। আজকের পর থেকে যদি আমি শুনি তোরা আবার অবহেলা বা কষ্ট দিয়েছিস, তোদের আমি একদম টুকরো টুকরো করব। আর আগামীকাল থেকে যে কাপড় দিলাম সেগুলো পরে যাবি। লুইস, দড়ি খুলে দাও আর চলো।
সাব্বির লুসো বাকি সবাই চলে আসে সেখান থেকে। সাব্বির সবাইকে বিদায় করে দিয়ে আবার চলে আসে ইশরাত এর বাসায়। গোয়ালঘরের পাশে ছোট একটা রুমে শুয়ে আছে ও। এমন সময় চিৎকার করে ইশরাত ডাকতে থাকে সাব্বিরকে। সাব্বির দ্রুত দৌড়ে যায় বাড়ির ভেতরে। তারপর জি মালিক, বলুন কি বলবেন। শালা আজ সারাদিন কোথায় ছিলি বল? গরুগুলোকে যে খাবার দিতে হবে সেটা ভুলে গিয়েছিলি? ইশরাত কথাটা বলি ঠাস ঠাস করে 3টা থাপ্পড় মারে। থাপ্পড়গুলো এত জোরে মেরেছিল যে রিয়া সহ বাড়ির সবাই দৌড়ে আসে ড্রয়িং রুমে। সাব্বির মাথা নিচু করে বলে, মালিক, আমি তো খাবার দিয়েছি, বাসায় তো আমি এসেছিলাম, এমনকি আমি 3 বেলাও খাবার দিয়েছি। মিথ্যা বলবি না একদম। আমি দেখেছি তুই ছিলি না বাসায়। বল কোথায় গিয়েছিলি? এই রামু, কোথায় রে তুই? রামু হলো সাব্বিরের মতোই আরও একটা চাকর। মালিকের ডাকে রামু ছুটে আসে। তারপর জি মালিক। আজকে এই চাকরের বাচ্চা এসেছিল আর গরুকে খাবার দিয়েছে? জি, সাব্বির তো খাবার দিয়েছে, সাথে কিছুক্ষণ আগে গরুগুলোকে গোয়ালে তুলে রেখে ঘরে গিয়েছিল। তাহলে আজ সারাদিন দেখলাম না যে? মালিক, আপনি তো আজ সারাটা দিন বাসাতেই ছিলেন না, তাহলে দেখবেন কি করে? রামুর কথা শুনে ইত্রাসের স্ত্রী রিয়ার আম্মু বলে ওঠে, হ্যাঁ তাই তো রিয়ার আব্বু, তুমি তো আজ নিজেই বাসায় ছিলে না, তাহলে কি করে সাব্বিরকে দেখবে? আমার মনে হয় তোমার বদঅভ্যাস হয়ে গিয়েছে সাব্বিরকে মারতে মারতে। আহারে, এই ছেলেটার গাল কি করে ফেলছো দেখো একবার। ইশরাত হুঙ্কা দিয়ে ওঠে আর বলে, রিয়াম্মু চুপ, আর একটাও কথা বলবে না তুমি। যা চাকরের বাচ্চা রুমে যা, আজকের মতো তোকে ছেড়ে দিলাম। সাব্বির এর আগে এতটা জোরে কখনো থাপ্পড় খায়নি। আজ কেন যেন ওর মাথা প্রচুর ব্যথা করছে। চলে আসার সময় বেশ একবার পড়ে যেতেও নিয়েছিল। রিয়া সাব্বিরের অবস্থা দেখে মনে মনে হাসতে হাসতে রুমে চলে যায়। এদিকে সাব্বির ঘরে গিয়ে বিছানার উপর ধপাস করে পড়ে, গিয়ে সেন্সলেস হয়ে যায়। পরের দিন সকালে রিয়া কলেজে যাওয়ার জন্য বের হয়ে দেখে সাব্বির নেই গাড়ির সামনে। রিয়ার আগে ফুসতে ফুসতে চলে আসে সাব্বিরের ঘরে। এসে দেখে সাব্বির তখনও ঘুমিয়ে রয়েছে। রিয়ার আগে তেড়ে গিয়ে ঠাস করে এক থাপ্পড় মারে। তারপর রিয়া চমকে ওঠে। সাব্বিরের পুরো শরীর থেকে আগুন বেরোচ্ছে, এত এত গরম যে সাব্বিরের শরীরে হাত দেওয়া যাচ্ছে না। রিয়া অনেকটা ভয় পেয়ে যায়, কারণ বাসায় কেউ নেই। সবাই চলে গিয়েছে ঢাকায় রিয়ার ফুপুর বাসায় ঘুরতে। রামুও নেই, ও গিয়েছে গ্রামের বাসায়। রিয়া কি করবে ভেবে পায় না। কলেজের ব্যাগ ফেলে সাব্বিরকে কোনো রকমের কোলে করে তুলে নিয়ে আসে ওর রুমে। তারপর দ্রুত ডাক্তারকে ফোন দিয়ে বাথরুম থেকে পানি ভর্তি বালতি এনে ঢালতে থাকে সাব্বিরের মাথায়। সাব্বির এর তখনও কোনো হুঁশ নেই, নিশ্চুপ হয়ে গিয়েছে সাব্বির। প্রায় ঘন্টাখানেকের পর ডাক্তার আসে আর সাব্বিরের শরীরে হাত দিয়ে চমকে উঠে বলে, ও মাই গড, ছেলেটার শরীরে তো 104 ডিগ্রি প্লাস জ্বর। এই শরীর নিয়ে ছেলেটা বেঁচে আছে আমি ভাবতে পারছি না। ডাক্তার সাহেব, কিছু করুন প্লিজ। চিন্তা নেই, এই যে আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, বিকেলের মধ্যে জ্বর কিছুটা কমবে। তবে হ্যাঁ মা, শোনো, পানি কিন্তু ঢালতেই থাকবে, থেমো না যেন। আর পারলে কোনো লেপ বা কম্বল দিয়ে ঢেকে দাও ছেলেটাকে। ডাক্তার কথাগুলো বলেই কিছু মেডিসিন আর একটা স্যালাইন লাগিয়ে দিয়ে চলে যায়। রিয়া পানি ঢালতে ঢালতে প্রথমবারের মতো তাকায় সাব্বিরের দিকে। উজ্জ্বল ফর্সা বর্ণের খুব কিউট একটা ছেলে, চুলগুলো সুন্দর আর বড় বড়। নিম্নমানের টি শার্ট প্যান্ট পরেও এতটাই আকর্ষণীয় লাগছিল যে রিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে সাব্বিরের লাল হয়ে যাওয়া গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কী করলো রিয়া? এটা ভেবেই লজ্জায় লাল হয়ে নিজেই নিজে বলতে থাকে, ধুর, কি করলাম এটা আমি? একে তো আমার সহ্যই হতো না। আমাদের বাড়ির চাকর, আর আমি কি না ওর অজান্তে চুমু দিলাম। ছি ছি। পরক্ষণে রিয়া আবারও ভাবতে থাকে, আচ্ছা, ও আমাদের বাসায় চাকর হয়েছে তো কি হয়েছে? দেখতে তো অনেক অনেক কিউট। মজ্জায় বারবার ওকে চুমু দিই। ইস, কি হলো আমার? এই শালা আমার মনটা কি চুরি করে নিল নাকি রে? লজ্জায় লাল পরি হয়ে যায় রিয়া। এমন সময় সাব্বিরের সেন্স ফিরে আসে আর ঘুমের মাঝেই বলতে থাকে, পানি, পানি। রিয়া সব লজ্জা ভুলে গিয়ে এক দৌড়ে গিয়ে পানি নিয়ে এসে সাব্বিরকে খাইয়ে দেয়। সাব্বির পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ে।
পরদিন সকালে সাব্বির ঘুম থেকে উঠেই চমকে যায়। আশেপাশে তাকিয়ে বুঝে উঠতে চেষ্টা করে আসলেও কোথায় আছে। এমন সময় দরজা ঠেলা দিয়ে রিয়া ঘরে ঢুকে সাব্বিরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, গুড মর্নিং সাব্বির, এখন কেমন বোধ করছো? সাব্বির ভয় লাফিয়ে উঠে দৌড়ে গিয়ে রিয়ার পা ধরে জড়িয়ে ধরে বলে, ম্যাম আমাকে ক্ষমা করে দিন, আমি এই রুমে কিভাবে এলাম নিজেও জানি না, দয়া করে মালিককে বলবেন না প্লিজ ম্যাম। আরে আরে সাব্বির, কি করছো? পা ছাড়ো। আর তাছাড়া তোমার কোনো দোষ নেই, আমিই তোমাকে এখানে এনেছি। কি ম্যাম আপনি এনেছেন? কিন্তু কেন ম্যাম? গতকাল তো সেন্সলেস হয়ে গিয়েছিলে জ্বরে। রামু নেই, বাবা মা গিয়েছে ঢাকায় ফুপির বাসায় ঘুরতে, তাই আমি সেবা করলাম। না হলে তো গতকালই চলে যেতে উপরে। কি আর হতো ম্যাম, আমি মারা গেলে আমার তো আর কেউ নেই যে আমার মৃত্যুতে কাঁদবে। মারা গেলেই ভালো হতো, অন্তত আর বিনা অপরাধে মার খেতে হতো না। সরি সাব্বির, আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। সি ম্যাম, কি বলছেন এগুলো? আমার মতো চাকরের কাছে ক্ষমা চাচ্ছেন, এটা ভালো দেখায় না ম্যাম। আচ্ছা যাই হোক, আমি রুমে যাচ্ছি ম্যাম। এখানেই থাকো, বাবা মা আসবে না 2 দিন। কিন্তু চুপ, কোনো কিন্তু নয়। এখন যেই খাবার এনেছি খেয়ে নাও, আমি গেলাম। সাব্বিরের সামনে রিয়া খাবারগুলো রেখে চলে যায় বাহিরে। সাব্বির ততক্ষণ খাবারগুলোর দিকে তাকিয়ে কপ কপ করে শুরু করে খেতে। খাওয়া শেষ করে সাব্বির শুয়ে পড়ে। এমন সময় রিয়া রুমে ঢুকতেই সাব্বির লাফিয়ে ওঠে। রিয়া সাব্বিরের সামনে এসে হাতে কয়েকটা ঔষধ দিয়ে বলে, ঔষধগুলো খেয়ে নাও, আমি আজ কলেজে যাব, বেশি সময় নেই। ম্যাম চলুন আমিও যাব, আপনি তো গাড়ি চালাতে পারেন না। রিক্সা নিয়ে যাব, গাড়িতে তো রোজ যাই। রিয়া সাব্বিরের থেকে বিদায় নিয়ে চলে যায়। সাব্বিরও ঘুমিয়ে পড়ে। পরের দিন সাব্বির কিছুটা সুস্থ হয়ে বাড়ির সমস্ত কাজ করতে শুরু করে। রামও চলে এসেছে। তার 2 দিন পর রিয়ার বাবা মাও চলে আসে। সাব্বির রিয়াকে নিয়ে কলেজে আসতেই দেখতে পায় আমজাদ স্যার আগের মতো আর নেই, পরিবর্তন হয়ে গেছে। সাব্বির ক্লাসে সবার পেছনে বসতে যাবে, তার আগেই রিয়া সাব্বিরকে ডাক দেয়। সাব্বির রিয়ার সামনে গিয়ে বলে, জি বলুন ম্যাম। পেছনে যাচ্ছ কেন? সামনে আমার সাথে বসো। এমন সময় মেম উঠে বলে, রিয়া, কি বলিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে বোন? তুই কি না ওই চাকরের বাচ্চার সাথে বসবি? মিম, মাথা গরম করবি না একদম। চাকর হবে কেন সাব্বির? ওকে আমি ওসব এমনি বলতাম। সাব্বির, বসো আমার সাথে। তাহলে আমি কই বসবো? জাহান নামে গিয়ে বস, তবুও আমার সাথে বসবি না তুই। ম্যাম আমি পেছনেই বসি, আপনারা তবুও ঝগড়া করবেন না। সাব্বির পেছনে চলে আসতে নিবে, তার আগে রিয়া রাগে চোখে সাব্বিরের দিকে তাকায়। নিজে সাব্বিরের হাত ধরে বসিয়ে দেয় বেঞ্চে। সাব্বির অবাক হয়ে তাকায় রিয়ার দিকে, আর রিয়া ভুবন বলানো একটা হাসি দিয়ে ক্লাস শুরু করতে থাকে। সেদিনের মতো ক্লাস শেষ করে সাব্বির গাড়ির ড্রাইভিং সিটে বসে আর রিয়া সাব্বিরের পাশে বসে। সাব্বির গাড়ি নিয়ে বাসায় যেতে নিবে অমনি রিয়া সাব্বিরকে বলে, সাব্বির, আজ আমরা বাসায় যাব না। ম্যাম গরুগুলোকে খাবার দিতে হবে, তা না হলে মালিক আমাকে আবারও মারবে। তোমার মালিক আমার বাবা, বুঝলে বলবো নি। আমরা ফুচকা খেতে গিয়েছিলাম। কিন্তু কোনো কিন্তু নয় সাব্বির, চলো তো ফুচকা আইসে, আমরা ফুচকা খাবো। সাব্বির গাড়ি নিয়ে চলে আসে ফুচকা হাউজে। রিয়া দৌড়ে গিয়ে একটা টেবিলে বসে 10 প্লেট ফুচকার অর্ডার করে। সাব্বির হা করে রিয়ার দিকে তাকিয়ে বলে, ম্যাম আপনি একাই 10 প্লেট ফুচকা খাবেন? হ্যাঁ খাবো। ও হ্যাঁ, তোমার জন্য 1 প্লেট কম ঝাল দিয়ে করছি, ওয়েট। রিয়া সাব্বিরের জন্য অর্ডার করে নিজের ফুচকাগুলোও খেতে শুরু করে। সাব্বির শুধু চেয়ে চেয়ে দেখতে থাকে। ফুচকা খাওয়া শেষে সাব্বির রিয়াকে নিয়ে চলে আসে বাসায়। সাব্বির ভয় ভয় গাড়ি পার্কিং করে গরুর গোয়ালে গিয়ে দেখে ইশরাত নিচেই গরুকে খাবার দিচ্ছে। সাব্বিরকে বলে, মালিক আমি করছি, আপনি ঘরে যান। ইশরাত কাজ করতে করতে বলে, তোকে করতে হবে না, তুই যা ফ্রেশ হয়ে নে। আর শোন রিয়া মামুনি, কি বলে কোথায় যেতে চায় নিয়ে যাবি, কোনো রকম যেন ও মন খারাপ না করে। যদি করে তবে তোর পিঠে চামড়া আমি তুলে ফেলবো। জি আচ্ছা। সেদিন পর থেকে সাব্বির রিয়ার বডিগার্ডের মতোই হয়ে যায়। যখন তখন রিয়াকে নিয়ে ঘুরতে যেতে শুরু করে। সাব্বির কিছু বলতেও পারে না। ইদানিং রিয়া সাব্বিরের হাত ধরে হাঁটতে শুরু করেছে, যা সাব্বিরকে খারাপভাবে ভাবতে বাধ্য করে।
সাব্বির রিয়াকে খুব ভালোবাসে, কিন্তু কখনো বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন সে দেখেনি। সাব্বির রিয়াকে নিয়ে চলে আসে একটা লেকে। দুজনেই দুজনের হাত ধরে হাঁটতে শুরু করে। এমন সময় রিয়া সাব্বিরকে নিয়ে চলে আসে একটা নির্জন জায়গায়। তারপর, সাব্বির, তুমি কি কাউকে ভালোবাসো? এটা কেমন কথা রিয়া? যেমনই হোক বলো না প্লিজ, তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ বাসি, তবে তাকে নিয়ে স্বপ্ন দেখা বা পাওয়ার আকাঙ্ক্ষায় একদম চাঁদের বুড়ি আর বটগাছের মতোই অবাস্তব। তুমি কাকে ভালোবাসো? সব কথা জানতে হয় না রিয়া, কিছু কথা অনুভব করতে হয়, বুঝে নিতে হয়। আচ্ছা বলো তো, কাউকে ভালোবাসলে কেমন অনুভূতি হবে? চোখ বন্ধ করে তুমি যাকে পছন্দ করো তার সম্পর্কেই ভাবতে থাকো, দেখবে যে তোমাকে ভালোবাসে আর তুমি তাকে ভালোবাসো, তার চেহারাটাই দেখতে পাবে। রিয়া চোখ বন্ধ করে হালকা হেসে চোখ খুলে তারপর, আচ্ছা, মন কি কখনো ভুল বলে? না সাব্বির, আমি তোমাকে ভালোবাসি। ম্যাম মজা করছেন আমার সাথে? আমি হলাম আপনার বাসার চাকর আর আপনি মালিক হয়ে আমাকে ভালোবাসেন? এটা একদম মন গড়া কথা। চলুন, রাত হয়ে যাচ্ছে, বাসায় চলে যেতে হবে। সাব্বির আর কোনো কথা না বলে চলে যায়, আগে আগে হাঁটতে থাকে। আর রিয়া পেছন থেকে দৌড়ে এসে সাব্বিরকে জড়িয়ে ধরে বলে, আমি সত্যি বলছি সাব্বির, আমি তোমাকে ভালোবাসি। আমার অনুভূতিতে শুধু তুমি। প্লিজ আমাকে গ্রহণ করে নাও। কিন্তু বাকিটা বলার আগেই রিয়া সাব্বিরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। সাব্বিরও ধীরে ধীরে রিয়ার চুমনে রেঞ্জ পাস করতে থাকে। সেদিন থেকে চলতে থাকে রিয়া আর সাব্বিরের প্রেম ভালোবাসা। কিন্তু হঠাৎ করেই সাব্বির জানতে পারে রিয়ার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। রিয়া নিজেও রাজি বিয়েতে। রিয়ার আগের মতো সাব্বিরকে সময় দেয় না। সাব্বির অনেকটা অবাক হয়ে যায় যে রিয়া ওকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারতো না, সেই কিনা ভুলে যাচ্ছে। সাব্বির দ্রুত রিয়ার রুমে যায়। তারপর, রিয়া, এসব কি শুনছি? মুখ সামলে কথা বল চাকরের বাচ্চা, ভুলে যাচ্ছিস নাকি আমি তোর মালিকের মেয়ে? বাহ বাহ, এখন মালিকের মেয়ে। আর আগে কি ছেলে শুনি? আমার সাথে নাটক করলে কেন বলো? কেন নাটক করলে? আরে পাগল, বাজি ধরেছিলাম 1,00,000 টাকা। জানিস, আমার বান্ধবী মিম সেই দিন আমার সাথে বাজি ধরেছিল, তোকে প্রেমের ফাঁদে ফেলতে পারলে আমাকে 1,00,000 টাকা দেবে। আজ আমি সার্থক, বাজি জিতে গিয়েছি। এখন তুই আসতে পারিস, তোকে আর আমার প্রয়োজন নেই। রিয়া প্লিজ এমন করো না, আমি সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোর ভালোবাসা ছুটিয়ে ফেলবো আজ, চাকরের বাচ্চা। চাকর হয়ে আমার মেয়েকে ভালোবাসিস? চল, তোর পিঠের চামড়াগুলো আজ আমি ছিঁড়ে ফেলবো। সাব্বিরকে টানতে টানতে নিয়ে চলে আসে ইশরাত আর গরু পেটানো লাঠি দিয়ে একের পর এক মারতে শুরু করে সাব্বিরকে। প্রতিটা আঘাতে সাব্বিরের পিঠ ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে সাব্বিরের চোখ বন্ধ হয়ে আসে। তারপর আর কিছুই মনে নেই। আইসিইউর বেডে শুয়ে আছে সাব্বির, মুখে অক্সিজেন মাস্ক, হাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো সুইচ। সাব্বির উঠে বসে সামনে তাকায়। সামনে সুইচ দাঁড়িয়ে সাব্বির অক্সিজেন মাস্ক মুখ থেকে খুলে বলে, লুইস, খুঁজে পেয়েছো? জি বস, পেয়ে গেছি। আপনার সেন্সফারে অপেক্ষাতেই ছিলাম। আজ থেকে তাহলে পাল্টে যেতে হচ্ছে আমাকে। রেডি হয়ে নাও, যাব আজ আমি সেখানে। সাব্বিরের কথা মতো লুইস চলে যায় সেখান থেকে। রাত 2টো। সাব্বির দাঁড়িয়ে আছে বিশাল বড় একটা পরিত্যক্ত কারখানার সামনে। বাইরে থেকে দেখতে একদম জীর্ণ শীর্ণ হলেও ভিতরে অনেক অনেক সুন্দর আর সাথে ভয়ঙ্কর। সাব্বির আর লুইস ভেতরে ঢুকতেই ভেতরে থাকা সকল গ্রুপ সাব্বিরের দিকে তাকিয়ে মাথা নত করে। এমন সময় লিকসন দৌড়ে এসে সাব্বিরকে জড়িয়ে ধরে বলে, বস, আমার কথা মনে আছে আপনার? কতদিন পর দেখা আপনার সাথে। কি যে বলো না নিক্সন, তোমাকে কি আমি ভুলতে পারি বলো? সে যাই হোক নিক্সন, বলো কাজ কত দূর এগোলো? বস, সবেমাত্র একটাকে পেয়েছি। শালাকে ধরে নিশ্চিত আমরা সবাইকে পেয়ে যাব। আচ্ছা, রহিমকে পেয়েছো? ওকে তো আমি দেখিনি বাসায়। বস, রহিমকেই পেয়েছি। শালা তো ছদ্মবেশ ধারণ করেছিল এতদিন, আপনি দেখলে নিজেও চিনতে পারবেন না। আর হ্যাঁ, আর একটা কথা বস, আপনি ডিকে গ্যাংয়ের নাম শুনেছেন? যে আমাদের সাথে টক্কর দিতে এসেছিল। হ্যাঁ শুনেছি, কিন্তু কি হয়েছে? নিক্সন, তুমি যাও কাজে, আমি বাকিটা বসকে বলছি। নিক্সন চলে যায়।
সাব্বির লুসের দিকে তাকাতেই লুস বলতে শুরু করে। বস, ডিকে গ্যাং আমার সাথে টক্কর দিতে উঠে পড়ে লেগেছে। প্রায় আমাদের কোনো না কোনো ক্লু নিখোঁজ, সাথে অনেক সময় লাশও পেয়ে থাকি আমরা। কি এত কিছু হয়ে গেছে অথচ আমি কিছুই জানি না? কি করে বলবো বস, আপনি তো রিয়ার প্রেমে পড়ে সব কিছু পেরে ছেড়েই দিয়েছিলেন, কিন্তু শেষে এরশাদ আপনাকে মেরে যখন মেন রাস্তায় নিয়ে এসে বেঁধে রাখে, তখন আমরা দ্রুত আপনাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। ডাক্তার আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করে জানিয়েছিল আপনাকে এমন একটা ড্রাগস খাওয়ানো হয়েছিল যার জন্য আপনি ছিলেন পুরো একটা ফ্যান্টাসি দুনিয়ায়। কি এর মানে রিয়া আমাকে কোনো ড্রাগস খাইয়ে নিজের বশে এনে ওর বাজিতে জিতেছে? জি বস, তাই এখন আপনি পুরোপুরি সুস্থ, তাই এখন আপনার সব কিছু মনে পড়ছে। ওকে, ডোন্ট ওয়ারি, এসে গেছে আমি। সবগুলো বিশ্বাসঘাতকদের কঠিন মৃত্যু হবে, তুমি দেখে নিও লুইস। জি বস, এখন তাহলে আপনি রেস্ট নিন, আমি আপনার খাওয়ার ব্যবস্থা করতেছি। সাব্বির নিচে রুমে গিয়ে বিছানায় বসে রিয়া ছবিটা বের করে দেখতে থাকে আর বলতে থাকে, রিয়া তুমি আমাকে বলতে বাজি জিততে আমাকে প্রেমের অভিনয় করতে হবে, তাহলে চাকর হয়ে করতাম, কিন্তু তুমি না করলে। না, ড্রাগস খাই আমার মাইন্ড কন্ট্রোল নিয়ে খেললে, তারপর শুয়ে ফেলে দিলে। হাসি পেল রিয়া, তবে হ্যাঁ, তোমাকে তো আমি ছাড়বো না। কঠিন হতে কঠিন প্রতিশোধ নিতে ফিরে আসবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। সাব্বির ছবিটা পাশে রেখেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই সাব্বির বেরিয়ে পড়ে পাশের আজিজুল হক কলেজে ভর্তি হওয়ার জন্য। কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকতে নিবে অমনি কয়েকটা ছেলে সাব্বিরের পথ আটকে দাঁড়ায়। সাব্বির ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখে বরগুনা কলোরিন এলাকার বকাটে ছেলে পেলে। কি হলো ভাই, এভাবে সামনে এসে দাঁড়ালেন কেন? কেন আবার জানিস না বুঝি খোকা, কোন ইয়ারে পড়িস? তোকে তো আগে কখনো দেখিনি। জি, আমি এখানে নতুন ভর্তি হতে এসেছি, ফার্স্ট ইয়ারে। আরে বাবা, পিচ্ছি পড়লা তো বড় ভাইদের দেখলে সালাম দিতে হয়, তাকে তুমি জানো না? সালাম দাও তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই নাও ছোট ভাই, সিগারেটে একটা নিয়ে চলে যাও। তুমি তো নতুন, তাই একটা নিয়ে দিলাম। না না ভাইজান, আমি এসব খাই না, আপনারাই খান, আমি বরং যাই, ভর্তি হতে হবে। সাব্বির চলে যেতে নেবে ওদের পাশ কাটিয়ে। এমন সময় আশিক সাব্বিরের হাত টেনে ধরে বলে, আরে আরে ছোট ভাই, কই যাও? এই সিগারেটের দাম যেন, এক সিগারেটের দাম 100 টাকা। তাড়াতাড়ি এক টান মারো, নয়তো ছাড়বো না। এই তোর দাঁড়িয়ে কেন? 10 শালাকে দেখি না খেয়ে কোথায় যাই। সাব্বিরকে সবাই জোর করে সিগারেট খাইয়ে দেয়। সাব্বির সিগারেট এক টান দিয়েই খক খক করে কাশতে থাকে, চোখ দিয়ে পানি বের করে ফেলে। আর সাব্বিরের এমন অবস্থা দেখে ছেলেগুলো হাসতে হাসতে চলে যায়। সাব্বির ছেলেগুলো চলে যেতেই মুচকি হেসে সেখান থেকে চলে আসে অধ্যাপকের রুমে। ভর্তি হয়ে কলেজের ক্যাম্পাসে ঢুকতেই দেখতে পায় কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাদের সাথে আরও কয়েকটা ছেলে। সাব্বির তাদের পাশ কাটিয়ে চলে যেতে নেবে এমন সময় কোনো কিছুর সাথে উস্টা খেয়ে মাটিতে পড়ে যায়। সাব্বির কোনো রকমের মাটি থেকে উঠে পেছনে ফিরে তাকিয়ে দেখে ছেলে মেয়েগুলো জোরে হাসছে। সাব্বির রাগে সামনে থাকা ছেলেটার নাক বরাবর এক ঘুষি মাতেই ছেলেটা ধপাস করে মাটিতে পড়ে যায়, আর অমনি সবার হাসি বন্ধ হয়ে যায়। সাব্বির এবার এগিয়ে যেতে থাকে সাথে থাকা আরও ছেলেগুলোর দিকে। সাব্বিরকে এগোতে দেখে ছেলেগুলো পেছোতে পেছোতে এক দৌড়ে পালিয়ে যায়। আর সাব্বির মেয়েদের চোখ গরম করে তাকাতেই মেয়েগুলো ভয়ে কাঁপতে শুরু করে। শুনো মেয়ে, তোমরা মায়ের জাত, তোমাদের গায়ে তো হাত তুলতে পারে না। তবে একটা কথা বলি, আর কখনো কারোর সাথে মজা করতে গিয়ে নিজেদের ছোট করো না। সাব্বির কথাটা বলে চলে আসে সেখান থেকে সোজা গোডাউনে। সাব্বিরকে আসতে দেখে অস্থির হয়ে ছুটে আসে ইলুজ। তারপর, বস, এতক্ষণ কোথায় ছিলেন? আমাদের সাথে নিয়ে গেলে কি হতো? টেনশন করার কিছু নেই লুইস, নিক্সনের থেকে রহিমের ঠিকানাটা নিয়ে এসো, আজকে একটা বিহিত করতে হবেই হবে। ওকে বস। সাব্বির রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিতে থাকে। এমন সময় একটা লুজ এসে বলে, বস চলুন, রেডি। ঠিকানা বলো, আমি একাই যাব। লুজ ঠিকানাটা দিতেই সাব্বির হাঁটতে থাকে। প্রায় 40 মিনিট হাঁটার পর সাব্বির পৌঁছে যায় একটা বাড়ির সামনে, যেখানে পৌঁছে একটা দৃশ্য দেখে সাব্বিরের পা থেমে যায়। একজন মাঝবয়সী মহিলা 18-20 বছরের একটা মেয়েকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলছে, পদ্মাশীল হইছস তাই না? দেখে তো মনে হয় কোনো জঙ্গি গোষ্ঠী। মাকে তো খাইছস, এখন আমার ঘাড়ের উপর বোঝা হয়ে আসস। সারাদিন কই যাস তুই? বাড়ির কাজ কে করবে? আম্মু,
আমি তো পাড়ার মেয়েগুলোকে পড়াতে গিয়েছিলাম। ওখান থেকে আসার সময় একটা বান্ধবীর বাসায় গিয়েছিলাম, আমাকে দাওয়াত দিয়েছিল। দূর হ মরণভাগী, আজ তোর বাপ আসুক, তোর নামে আজ এমন কিছু বলবো যে তোরে ঘাড় ধরে বের করে দেবে। আম্মু দেখো, বাবার কাছে অন্তত আমাকে খারাপ বানিও না। আমি তো যা টাকা পাই সব তোমাকেই দিয়ে দিই। তোর ওই টাকায় প্রস্তাব করি আমি, তোরে আজ বাহির করমই বাড়ি থেকে। তুই তো বিয়া করবি না, তোর জন্য আমার ছোট মায়েটারও বিয়ে হচ্ছে না। সকলেই বলে তুই নাকি তাদের সাথে কাউয়ার মতো বকবক করিস। এই গরমে বোরখা মোজা পরে আছিস কেন? খোল তাড়াতাড়ি। সবাই তো আমারে খোটা দেয়, তুই কালো দেখে বোরকা পরিস। মেয়েটি কিছু না বলে বাড়ির ভেতরে চলে যায়, আর যাওয়ার আগে বলে, আম্মু, বাড়ি আমি ছাড়তে পারি, তবুও নিজের হিজাব আমি খুলবো না। আমি ভয় করি একমাত্র আল্লাহকে, যিনি আমাদের আদেশ দিয়েছেন পরপুরুষ থেকে নিজেকে হেফাজত করার জন্য। আমি তো আর তোমার মতো নয় যে বুক পেট আর চেহারা দেখিয়ে প্রশংসা কামাবো। আমি আমার সকল প্রশংসা একমাত্র আমার স্বামীর থেকেই পেতে চাই। সাব্বির মেয়েটির কথা শুনে কিছুটা হকচকে ওঠে, মনটা শীতল হয়ে ওঠে ওর। সাব্বির মনে মনে ভাবতে থাকে, মাশাল্লাহ, মেয়েটির ব্যবহার সুন্দর, আর চেহারা না জানি কত সুন্দর হবে। সাব্বির চুপচাপ চলে আসে সেখান থেকে গোডাউনে। সাব্বিরের চোখ মুখে আগের চেয়েও বেশি চকচক করছে। লুইস বিষয়টা খেয়াল করে সাব্বিরকে বলে, বস, আপনার চেহারা এমন চকচক করছে কেন? আপনি না বের হওয়ার আগে খুব গম্ভীরভাবে বের হয়েছিলেন। লুইস, আমি পেয়ে গেছি এমন একটি মেয়ের সন্ধান যাকে নিয়ে কাটিয়ে দিতে চাই আমি আমার বাকিটা জীবন। লুইস, আজ যেতে হবে আমাকে সন্ধ্যায় একটা বাসায়। হ্যাঁ, রহিমের বাসায়, তাই তো? লুইস, না লুইস, তোমার হবু ভাবের বাসায় গাড়ির ব্যবস্থা করো। লুইস, আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। জি বস, করে ফেলতেছি, কোনো চিন্তা নেই। সাব্বির আর কোনো কথা না বলে নিক্সনের রুমে গিয়ে দেখে নিক্সন কম্পিউটারের সামনে বসে আছে। সাব্বির গিয়ে নিক্সনের কাঁধে হাত রেখে আর বলে, হেই হ্যাকার নিক্সন, আমার 10 লাখ টাকা লাগবে, ম্যানেজ করে ফেলো 2 ঘন্টার মধ্যে। এত সময়ের প্রয়োজন নেই বস, মাত্র 10 মিনিটই যথেষ্ট। আপনি চাইলে 10 কোটিও এনে দিতে পারি। অত লাগবে না লুইস, তুমি আপাতত 10 লাখই নিয়ে আসো, আর হ্যাঁ, সে টাকা আবার কিন্তু ফিরিয়ে আনতে হবে। বুঝেছি বস, নো টেনশন। আপনি যথাসময়ে ফোন দেবেন, আমি টাকা ট্রান্সফার করে দেওয়ার 10 মিনিটের মধ্যেই টাকা ব্যাগে করে আনবো। সাব্বির বেরিয়ে আসে সেখান থেকে সোজা আর চলে যায় নিজের রুমে। নীল রঙের পাঞ্জাবি আর জিন্সের প্যান্ট পরে সাব্বির বের হয় বাড়ি থেকে। বাইরে আগে থেকে দাঁড়িয়ে ছিল কালো রঙের একটা ব্যান্ড নিউ গাড়ি। সাব্বির গাড়িতে উঠে পড়ে আর লুইস গাড়ি চালাতে থাকে সাব্বিরের কথা মতো। একটু পরে সাব্বির পৌঁছে যায় সেই মেয়েটির বাড়ির সামনে। সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। এমন সময় একটা 50 ঊর্ধ্বে বয়স্ক লোক বাসায় ঢুকে যায়। সাব্বির বুঝতে পারে এই লোকটি মেয়েটির বাবা। বয়স্ক লোকটি বাসা ঢোকার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় চিল্লাচিল্লি। সাব্বির স্পষ্ট শুনতে পায় মহিলাটি বলছে, শোনো রিমির বাবা, আমি আর একে ঘরে রাখবো না। এর জন্য আমার মেয়েটার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আমি বিয়ে করব না বাবা, আমি এখনো আমার মনের মতো ছেলে পাইনি। পেলে আমি নিজে তাকে বিয়ের প্রস্তাব দেব। অনেক সহ্য করেছি, আর নয়। রিমি, কালকেই তোর বিয়ে দিব। তোর জন্য সারাদিন খেটে এসেও একটু বিশ্রাম নিতে পারি না। পারবে কি করে? ঘুষে যে আরাম নেই, আর তাই তো ঘুষকে হারাম করেছেন আল্লাহ। রিমির বাবা রেগে গিয়ে ঠাস করে একটা থাপড় মারে রিমিকে। তারপর কড়া গলায় বলে, বেশি হাদিস শোনাস আমাকে? তোকে রিক্সাওয়ালার সাথেই বিয়ে দিব। আমি দেখি কেমনে চলতে পারিস রিক্সাওয়ালার হালাল টাকায়। রিমির মা, একে ঘরে আটকিয়ে রাখো, কালকেই ওর বিয়ে। এমন সময় রিমিদের বাসায় কলিং বেল দেয় সাব্বির। কলিং বেলের শব্দে রিমি দৌড়ে এসে যায় রুমে, আর রিমির সৎমা দরজা খুলে দিয়ে অচেনা ছেলেকে দেখে বলে, কে তুমি বাবা? আপনার কপাল খোলার চাবিকাঠি, চলুন ভেতরে গিয়ে কথা বলি। সামনাসামনি বসে আছে সাব্বির রিমির বাবা মা। আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো শুনলাম আপনারা নাকি বিয়ে দেবেন আপনার মেয়েকে। হ্যাঁ, মেয়েটা বড় হয়েছে, তাই বিয়ে দিব। রিমির বাবা, অচেনা ছেলেকে কেন বলছো এসব তুমি? যদি কিছু করে বসে? না, কিছুই করবো না আমি।
আপনার মেয়েকে বিয়ে করতে চাই, বদলে 10 লাখ টাকা দেব। না, আমি বিয়ে দিব না অচেনা কারোর সাথে। কি 10 লাখ টাকা? জি 10 লাখ। রিমির সৎ মা রিমির বাবাকে জোর করে টেনে নিয়ে যায় পাশের রুমে। তারপর কি বলছো এসব? আমার মেয়েকে ভালো করে বিয়ে দিতে টাকা লাগবে না? অত টাকা কই পাবে শুনি? রাজি হয়ে যাও, তবে আগে টাকা, তারপর বিয়ে। কিন্তু কোনো কিন্তু নয়, এক্ষুনি গিয়ে বলো রাজি। আজকেই টাকা দিলে আজকেই বিয়ে। রিমির বাবা এসে সাব্বিরকে বলে। আমি রাজি, তবে আগে টাকা, তারপর বিয়ে। সাব্বির মুচকি হেসে বলে। বেশ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলুন, আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি। রিমির বাবা সাব্বিরকে একটা ব্যাংকের নাম্বার দিতেই সাব্বির লেংসরকে ফোন দিয়ে টাকা দিতে বলে। আর সাথে এটাও বলে ফিরিয়ে দিতে হবে না, কারণ সাব্বির নতুন ঝামেলা জড়াতে চায় না। কিছুক্ষণ পরেই রিমির বাবার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা দেখা মাত্র রিমির বাবা খুশিতে লাফিয়ে ওঠে। আর তার কথা মতো সেদিনে বিয়ে দিয়ে দেওয়া হয় রিমির সাথে সাব্বিরের। সাব্বির যখন রিমিকে নিয়ে চলে আসতে যাবে, তখন রিমি ওর বাবা মাকে শুধু এতটুকুই বলেছিল। বাবা জানো তো, হারামে আরাম নেই। আমি তো চলে যাচ্ছি, তাই শেষবারের মতো বলে গেলাম। আমাকে বিক্রি করে দিলে আমি কিছু মনে করিনি, তবে তোমাদের আদরের মেয়েকে কোনো বড়লোক ছেলের গলায় টাকা দিয়ে ঝুলিয়ে দেওয়ার আগে মনে রেখো, টাকা সুখ বয়ে আনে না, ছেলেটা মানুষ কিনা সেটা আগে যাচাই করে নিও। রিমির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল সাব্বির। তারপর আস্তে করে বলে। রিমি চলো, আমাদের যেতে হবে, অনেকটা পথ। রিমি মুচকি এসে শুধু বলেছিল, জি চলুন, আপনার তো অনেক তাড়া। সাব্বির রিমিকে নিয়ে চলে আসে নতুন একটা বাসায়, যেটা সাব্বির রিমির জন্য মাত্রই কিনেছে আজ। রিমিকে রুমের ভেতর দিয়ে গিয়ে সাব্বির বলে। রিমি তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। রিমি কোনো কথা না বলে চলে যায় ফ্রেশ হতে। আর সাব্বির চলে আসে কিচেনে। আজ ওর যেন বারবার বুক কাঁপাকাঁপি করছিল। আগে তো রিয়ার পাশে থাকতে এমন হয়নি। তবে কি এটাই হালাল আর হারামের মধ্যে পার্থক্য? সাব্বির খাবার গরম করে দরজা নক করে। রিমি ভেতরে কি আসবো? হ্যাঁ আসুন। সাব্বির রুমে যেয়ে দেখে রিমি তখনও হিজাব পরে আছে, এমনকি হাতে পায়ে মোজা। খাওয়া দাওয়া শেষ হতেই রিমি সাব্বিরকে বলে। আজ তো আমাদের বাসর রাত, তাই না? হ্যাঁ। আপনার কাছে আমার একটা দামি জিনিস আছে। বলো, কি দাবি? আপনি আপনার হালালভাবে রোজগার করা 10 টাকা নিয়ে এসে আমাকে দিবেন, যেটা আমার মহারানা। সাব্বির কিছুটা থতমত খেয়ে যায়। ও তো জীবনও একটি টাকাও সৎ পথে ইনকাম করেনি, সব করেছে লুটার চুরি। সাব্বির কিছুক্ষণ ভেবে বলে। আচ্ছা, আমি তো বাইরে থেকে এই মুহূর্তে ইনকাম করে আনছি, ততক্ষণ তুমি বাসায় থাকো। সাব্বির আর দেরি না করে বেরিয়ে আসে ঘর থেকে, আর পাশের একটা গ্যারেজ থেকে রিক্সা ভাড়া নিয়ে চালাতে থাকে। রাত 1টা। সাব্বির হালালভাবে রোজগার করা 500 টাকা থেকে রিক্সার মালিকেরকে 200 টাকা দিয়ে বাকি 300 টাকার মধ্যে থেকে একটা কোরআন শরীফ আর তাজবি কিনে নিয়ে চলে আসে বাসায়। রুমে ঢোকার আগে দরজা নক করে সাব্বির। ভেতরে আসবো বিবি? ভেতর থেকে কোনো উত্তর না পেয়ে সাব্বির অপেক্ষা করতে থাকে। একটু পর তাহাজ্জুদের নামাজের সালাত ফিরিয়ে রিমি উত্তর দেয়। হ্যাঁ আসুন। সাব্বির রিমির কাছে গিয়ে আগে 10 টাকা দেয়, তারপর রিমির জন্য আনা উপহার দিয়ে ফ্রেশ হতে চলে যায়। রিমি আর সাব্বির বসে আছে বিছানায়। এমন সময় রিমি সাব্বিরের দিকে তাকিয়ে বলে। এই যে মহারানা তো দিয়েছেন, এবার তো দেখতে পারবেন আমাকে, তাহলে দেখছেন না কেন? আমি পাপী, আর পাপী হাতে তোমার পবিত্র শরীরে হাত দিতে চাই না। আপনি কি এমন করেছেন শুনি? অনেক খারাপ কাজ করেছি, আমার অতীত জানলে তুমি কষ্ট পাবে অনেক। বলুন না, আমি শুনবো। পরে একদিন বলবো, এখন তুমি বিছানায় ঘুমাও। আমার কাজ শেষ হলে আমি নিজেই এসে তোমাকে বলবো। ততদিন না হয় আমার আমানতটুকু রক্ষা করো। জি ইনশাআল্লাহ। সাব্বির আর কোনো কথা না বলে পাশের সোফায় শুয়ে পড়তে পড়তে বলে। আগামীকাল তোমাকে আমার এতিমখানায় নিয়ে যাব, ওখানে অনেক বাচ্চা আছে, তাদের সাথে তুমি দিনের শিক্ষা দিও। রিমি চুপ করে শুয়ে যায়, কোনো উত্তর দিতে পারেনি। পরদিন সকালে সাব্বির রিমিকে নিয়ে চলে আসে এতিমখানায়। তারপর সবার সাথে পরিচয় করে দিয়ে চলে আসে বাসায়।
সারাদিন রুমে থেকে রাতে সাব্বির গোডাউনে চলে আসে। সাব্বিরকে আসতে দেখে লুইস এগিয়ে এসে বলে, বস, রহিমকে পেয়ে গেছি, আপনি কি যাবেন? হ্যাঁ চলো, রক্তের খেলাটা শেষ করে দিতে হবে তো নাকি? লুইস আর সাব্বির সহ আরও 10 জন চলে আসে একটা বাসায়। গ্লুলোজার বিম দিয়ে দরজার নখ গলি ভেতরে ঢুকে পড়ে। এমন সময় সোজা চলে আসে রহিমের শোয়ার ঘরে। হঠাৎ একসাথে এতগুলো লোক দেখে রহিম অবাক হয়ে যায়। আজ ছুটে চলে যেতে নিবে, তার আগে সুইচ ধরে ফেলে, তার হাত পা বেঁধে রাখে। কে তুই, আর কেন এসেছিস এখানে? কেন আবার তোর সাথে আমার পুরনো হিসাব চোকাতে? বল না প্লিজ, কেন মারলি আমার বাবা মা দাদা দাদি চাচা চাচিকে? কি এমন শত্রুতা ছিল তার সাথে তোদের? কে তোর বাবা মা? ভুলে গেছিস? আচ্ছা মনে করি দে, শেখ বংশের কথা মনে আছে তোর, যার বাসায় তুই ছিলি দারোয়ান? রহিম চমকে ওঠে সাব্বিরের কথা শুনে, বর্ণাঢ্য চেহারায় বলে, তুই কে? আমি সাব্বির, যাকে মারতে পারিসনি তোরা, আর আজ দেখ তোদের মারতে আমি চলে এসেছি। আমাকে মারিস না, দয়া করে আমাকে মারিস না। আমি কিছু করিনি, যা করার ওরা করেছে। তাই ওরা করেছে? তা বল কে কিভাবে মেরেছে? আমি অতটা জানি না, শুধু এতটুকুই জানি সেটা হলো মালিককে মেরেছে তারই বন্ধু ইকবাল। তুই কি করে তাদের হেল্প করেছিলি? আর দারোয়ান থেকে হঠাৎ এমন আলিশান বাড়ির মালিক হলে কি করে? আমাকে বলেছিল দরজাটা খুলে দিতে আর সব গার্ডকে মিষ্টি খাইয়ে দিতে। আমিও করেছিলাম, আর তার বিনিময়ে ওরা আমাকে এই বাড়ি আর প্রতি মাসে মোটা অঙ্কের টাকা পাঠিয়ে দেয়। তার মানে তোর সাথে এখন ওদের যোগাযোগ আছে, তাই না? তাড়াতাড়ি বল কোথায় পাবো ইকবালকে? এমন সময় সুইচ বলে ওঠে, বস, ইকবাল তো এখন ডিকে গ্যাংয়ের লোক। শালাকে তো আমি চিনি, ওই যে চৌরাস্তার মোড়ে একটা নাইট ক্লাব আছে না, ওটা ওরই। সারাদিন রাত মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে ওখানে। রহিম, তাহলে তোকে আর বাঁচিয়ে রেখে কি করব বল? তোকে শুয়ে দেই? লুইস, শালাকে মেরে ঘুম করে দে। কি করতে হবে একে একটু বল তো। তেমন কিছুই না বস, একে অ্যাসিডের বিকারের মধ্যে ফেলে দিয়ে রাখবো 10 মিনিট, তাহলেই পুরো উধাও হয়ে যাবে। সাব্বির জোরে জোরে হেসে ওঠে, আর ঠিক তখনই রহিম বলে ওঠে, আমাকে মেরো না বাবা, আমার তো বয়স হয়েছে, আমাকে ছেড়ে দাও। এই বাড়ি গাড়ি সব তুমি নিজে নাও। তাহলে ফিরিয়ে দে আমার বাবা মা দাদা দাদিকে। পারবি ফিরিয়ে দিতে? তবেই তোকে ছেড়ে দেবো, সাথে 10 কোটি টাকাও দেবো। রহিম আর কিছু বলতে পারে না, চুপ হয়ে যায়। সাব্বির মুচকি এসে রহিমকে নিয়ে চলে আসে গোডাউনের। তারপর, লুইস, ব্যাগটা সামলে নাও, আমি আসছি, আগামীকাল ইকবালের খোঁজ নেব। সাব্বির চলে আসে সোজা সেখান থেকে বাসায়। তারপর নিজের ফোন সুইচ অন করতেই বেশি আসে রিমির খুদে বার্তা। এই যে বর, খেয়েছেন? সাব্বির মেসেজটা বারবার পড়তে থাকে। এমন সময় রিমি ফোন করে। সাব্বির 2-3 বার রিং হওয়ার পর রিসিভ করে। আসসালামু আলাইকুম বেবি। ওয়ালাইকুম আসসালাম। তা ফোন অফ কেন ছিল স্বামী জান? কাজে ছিলাম তো, তাই অফ করে রেখেছিলাম। তা বাচ্চাদের কেমন লাগলো? ভালো। আচ্ছা, আপনি কবে আসবেন? এখন যাব না, কাজ আছে, কাজ শেষ করে যাব, ততদিন অপেক্ষা করুন। ঠিক আছে, রাখছি। রিমি ফোনটা কেটে দেয়। সাব্বির আর দেরি না করে ঘুমিয়ে পড়ে। পরদিন সোজা চলে আসে সাব্বির গোডাউনে। তারপর লুইসকে ডেকে পাঠায়। একটু পর লুইস এসে বলে, বস ডেকেছেন আমায়? হ্যাঁ, আমাদের নেক্সট টার্গেট হলো ইকবাল। শালাকে তো তুলে আনতে হবে লুইস, হাতে আমার বেশি সময় নেই। বস, বিয়ে করার পর আপনি এতটা বিজি হয়ে গেলেন যে? লুইস, বিয়ে করো, তারপর বুঝবে কেমন আমি এমন বিজি হয়ে আছি। না না বস, বিয়ে আমি করব না। সে যাই, ইকবাল সারাদিন ওর ক্লাবে মদ খেয়ে মাতাল হয়ে থাকে, মাঝে মধ্যে আসে গুন্ডামি করতে, তারপর আবার ওই একই কাজ করে। আচ্ছা, তুমি ছুরিতে ধার আর পিস্তলের ম্যাগাজিনে বুলেট তুলতে থাকো, আমি বরং কলেজ থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে বস। সাব্বির আর দেরি না করে চলে আসে কলেজে। ক্লাসে যেতে নেবে এমন সময় সাব্বিরের টি শার্টের কলার টেনে ধরে আসিফ। তারপর, কিরিশালা, সেদিন না বললাম বড় ভাইদের সালাম দিয়ে যাবি, কই আর সালাম দিলি না কেন? ও সরি, ভুলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম ভাই। না না, এখন তো হবে না বাবু, তুমি ভুলে গিয়েছিলে, সেটা শাস্তি তোমাকে পেতে হবে। ওই যে দেখছো আমাদের ইংলিশ টিচার, তুই গিয়ে ম্যামকে প্রপোজ করবি। সরি ভাই, এটা আমি পারবো না, কারণ আমি বিবাহিত।
শালা বিবাহিত হয়েছিস তো কি হয়েছে, ভেতরটা খাবি আবার বাইরের ফাস্টফুডটাও খাবি, এতে কি তোর প্রবলেম আছে কোনো? জি আছে বলেই তো আমি যাচ্ছি না। কথাটা বলার সাথে সাথে আসিফ থাপ্পড় মারে সাব্বিরের গালে। তারপর রাগে গজগজ করতে করতে বলে, শালা আমার মুখের উপর কথা, তুই চিনিস আমাকে? তোর বউকে রাস্তায় ফেলে রেখে খাবো রে, তাও তুই তোর চোখের সামনে কিছুই করতে পারবি না। সাব্বির আসিফের কথাটা শোনা মাত্র শরীরের প্রচণ্ড শক্তি দিয়ে ঘুষি মারে আসিফের ঠোঁট বরাবর। এক ঘুষিতেই আসিফের ঠোঁট বিশ্রীভাবে নষ্ট হয়ে যায় আর দাঁতগুলো ভেঙে যায়। সাব্বির মুচকি হেসে বলে, আমাকে মালি কিছুই বলিনি, কিন্তু আমার পবিত্র স্ত্রীকে নিয়ে একটা বাজে কথা বলবি তো তোর অবস্থা এমন করব যে জীবনও চোখেও দেখতে পারবি না। সাব্বির আর না দাঁড়িয়ে চলে আসে ক্লাসে আর ফোন বের করে ইলিউসদের রেডি থাকতে বলে, প্লাস ফোনের লোকেশন ট্র্যাক করতে বলে। সাব্বির ক্লাস শেষ করে বের হতেই দেখতে পায় 20 জন ছেলেপেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে আসিফ। তার পাশেই বসে আছে একটা লোক। সাব্বিরকে আসতে দেখে আসিফ লোকটাকে বলে, ইকবাল ভাই এই মেরেছে আমাকে, শালাকে আজ কোপাবো। ইকবাল সাব্বিরের দিকে থেকে হঠাৎ করে উঠে এসে বুকে লাথি মারে। সাব্বির একটু নড়ে না, ঠায় দাঁড়িয়ে থাকে আগের জায়গাতেই। ইকবাল কিছুটা ভরকে গিয়ে আশিক সহ ওর লোকদের বলে, এই সালাকে তুলে নিয়ে চল, ডিকের ছেলে পেলেকে মারা মানে ডিকেকে মারা, সালাকে আজ পুঁতে ফেলবো। সাব্বির আর কিছু বলার আগেই কয়েকজন সাব্বিরকে নিয়ে গাড়িতে তোলে। গাড়ি মাঝ রাস্তায় আসতেই হঠাৎ করেই 30টা গাড়ি ইকবালের গাড়িকে ঘিরে ধরে। সাব্বির মুছিয়ে এসে আসিফের কানে কানে বলে, রে তুই তো হলে ডিকের চামচা, কিন্তু আমি সেটা না হয় একটু পরই জানবি। আসিফ রাগে সাব্বিরকে খুশি মারতে যাবে, তার আগে সাব্বির মাথা দিয়ে হিট করে আসিফের নাকে। ব্যাস, আশিক চোখ মুখে অন্ধকার দেখতে থাকে। ঠিক সেই মুহূর্তে সাই করে একটা বুলেট আসিফের কপাল ফুটো করে দেয়। সাব্বির হাসতে হাসতে গাড়ি থেকে নেমে বের হতেই লুইস এসে সাব্বিরকে বলে, বস বস ঠিক আছেন তো? হ্যাঁ চলো আমাদের টার্গেটটাকে নিয়ে। লুইস ইকবালের পুরো শরীর চেক করে একটা লোকেশন ট্রাক ডিজাইন পায়, যেটা সেখান থেকে বহু দূরে ফেলে দিয়ে ইকবালকে নিয়ে আসে গোডাউনে। এই ইকবালের সামনে চেয়ারে বসে আছে সাব্বির, হাতে ধারালো ছুরি। কে তুই? চিনতে পারিসনি শালা? শেখ বংশের লোক আমি, যাদের তুই নির্বংশ করার জন্য সেই রাতে রহিমকে কিনে নিয়েছিলি। কত সালাকে মেরে দিয়েছি। তুই কে বলতো? কোন শেখের বংশের বাত্তি তুই? শেখ জামালের নাতি আমি, চিনতে পেরেছিস? কি সালা, তুই সেই ছোকরা যাকে মারতে পারিনি? হ্যাঁ রে, আমি এবার বল তোকে কি করব? কেটে টুকরো টুকরো করব নাকি ছেড়ে দেব? ছেড়ে দে, আমি আরো বাঁচতে চাই আর মদ খেতে চাই, আমাকে মারিস না। তাহলে বল তোর পেছনে কার হাত রয়েছে, কার জন্য তুই আমার পরিবারকে মেরেছিস? বলবো না। বললে তোকে আমি 1000 বোতল বিলাতি মদ কিনে দেবো। খুশিতে চকচক করে ওঠে ইকবালের চোখ, মুখে খুশিতে লাফাতে লাফাতে বলে, হ্যাঁ বলছি, তোদের মারতে আমাকে বলেছে শরীফুল। সালা এসে আমাকে 10 কোটি টাকা দিয়েছিল আর বলেছিল তোদের মেরে দিতে, আমিও খালাস করে দিয়েছি। সালা বলে দিলাম তো, এবার আমাকে মাল কিনে দে, অনেকক্ষণ হলো মাল পেটে পড়েনি। আরে এত উতলা হলি কেন? কোন শরীফুল বল না প্লিজ। লুইস এর মদের ট্র্যাকের চাবিটা নিয়ে এসো। আর ইকবাল তুই ততক্ষণে বল কোন শরীফুল? তুই তো তখন ছোট ছিলি, চিনবি কিনা জানি না, তবে শুনে রাখ, তোর বাবার বন্ধু শরীফুল, যার সাথে তোর বাবার বিজনেস পার্টনারশিপ ছিল। কোথায় পাবো শালাকে এখন? কোথায় আবার, সালা তো এখানকার চেয়ারম্যান হয়ে গিয়েছে আর নিজের নাম বদলিয়ে রেখেছে রৌফ। এই নে 10টা বিলাতি মদ, পেট ভরে খেয়ে ফেল, ততক্ষণে না হয় আমি রৌফ ওরফে শরীফুলের খবর নিয়ে আসি। সাবির বের হয় রাত 1টায়। তীর বেগে গাড়ি চালাচ্ছে লুইস। পাশে বসে সাব্বির বাহিরের দিকে তাকিয়ে আছে। এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। সাব্বির ফোনটা হাতে নিয়ে দেখে রিমি ফোন করেছে। সাব্বির লুইসকে গাড়ি পার্কিং করতে বলে ফোনটা রিসিভ করতে ও পাশ থেকে রিমি মিষ্টি কণ্ঠে ভেসে আছে, আসসালামু আলাইকুম সামিজান। ওয়ালাইকুম আসসালাম বেবি সাহেবা। তা আমাকে তো দেখছি আর মনেই করেন না। কে বলেছে মনে করি না? সবসময়ই তো ভাবি, তাই তো নিজের সব কাজ যত দ্রুত পারতেছি মিটিয়ে নিচ্ছি। তা ছাত্রছাত্রীদের সাথে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না মোটেই না,
এখানে থাকতে আমার এত এত ভালো লাগছে যে কি বলবো বোঝাতে পারছি না। সব বাচ্চারা আমাকে আম্মু বলে ডাকে, আর আপনাকে আর আমাকে বাবা বলে। আচ্ছা থাকো, রাত হয়েছে, ঘুমিয়ে যাও। আমার ইচ্ছে করছে আপনাকে দেখতে। ঠিক আছে, দেখবে তখন, এখন নয়, আমাদের দ্বিতীয় বাসের সময়। পাজি ফোনটা কেটে দেয়। সাব্বির বুঝতে পারে রিমি লজ্জা পেয়েছে, তাই আর কোনো কথা না বলে ফোনটা পকেটে রেখে সামনে তাকিয়ে সাব্বির চমকে ওঠে। পাশে তাকিয়ে দেখে লুইস হাতে পিস্তল নিয়ে বুলেট লোড করছে। লুইস, কি হয়েছে ওইখানে? বস, মনে হচ্ছে ডাকাত পড়েছে। দ্রুত বস কিছু একটা করতে হবে, নয়তো ওরা মেরে ফেলবে। হাই স্পিডের সবগুলোকে গাড়ির নিচে পিষে মেরে দাও। ওকে বস, এই নিন রিভলভার, শ্যুট করবেন বিপদ দেখলে। সাব্বির লিভার হাতে নিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে নেয়, আর লুইস গাড়ির কাটা 100-তে ছুটে চলেছে। এমন সময় ডাকাত গাড়ির সামনে আসা মাত্রই গাড়ির সাথে ছিটকে গিয়ে দূরে গিয়ে পড়ে। সাব্বির মুচকি এসে পেছনে তাকায়, জিপে তো কেউ নেই। সাব্বির তবু একে একে সবগুলোর কভার বরাবর শুট করে। গাড়ি থেকে নেমে পেছনের গাড়ির দরজা খুলতেই যাকে দেখে তাকে দেখবে বলে মোটেও প্রস্তুত ছিল না। সাব্বির রিয়ার দিকে অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ড্রাইভারের সিটে বসে থাকা একটা লোক, যে কিনা এশরাত, আর পাশে গুলিবিদ্ধ হওয়া যুবককে দেখে। সাব্বির বুঝতে পারে এটার এর হাজব্যান্ড। রিয়া ওর স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সাব্বির সুযোগে ঠাটিয়ে থাপড় মারতে থাকে রিয়াকে। তারপর গাড়ি দ্রুত নিয়ে চলে আসে হসপিটালে। রিয়ার স্বামী বেঁচে গেলেও এশরাত মারা গিয়েছে। সাব্বির ঘৃণায় এশরাতের মুখে থুথু মেরে রিয়ার সামনে গিয়ে বলে, তোকে থাপ্পড়গুলো মারলাম এই কারণে, এটা বোঝাতে যে আমার কেমন লাগতো তুই আমাকে থাপ্পড় মারলে। আর তোর বাবার মুখে এই কারণে থুতু দিলাম যে আমাকে বিনা কারণে মেরেছিল। সাব্বির কথাটা শেষ করি আবারও ঠাটিয়ে থাপ্পড় মারে রিয়াকে। তারপর এটা হলো আমাকে সেদিন জ্বরের সময় সুপের সাথে মাইন্ড কন্ট্রোল ড্রাগস খাইয়ে প্রেমের নাটকটা করার জন্য। সাব্বির আর কোনো কথা না বলে গাড়িতে বসতেই লুইস বলে, বস, আপনার একটা থাপ্পড় খেতে আমার খুব ইচ্ছে করছে। কেন? আমার মনে হচ্ছে আপনার হাতে আলাদা একটা পাওয়ার আছে। আপনার এক থাপ্পড়ে যে কেউ দাঁতি লেগে যায়, আর সেখানে মেয়েটাকে এত জোরে মারলেন। ভালো লেগেছে আমার। এখন চলো তো লুইস, শুধু শুধু সময় নষ্ট করলাম, আগে জানলে কখনোই বাঁচাতাম না এদের। গাড়ি নিয়ে চেয়ারম্যানের বাসার সামনে আস্তে আস্তে 3টা বেজে যায়। নাইট গার্ড সবগুলোর ঘুমিয়ে বিপদ। সাব্বির চুপে চুপে এগিয়ে যায় বাসার ভেতরে। এমন সময় বাসার ভেতর থেকে নারীদের চিৎকার শুনে সাব্বির আর লুইস থমকে যায়। সাব্বির লুইসের দিকে তাকিয়ে ইশারা করে লক খুলে ফেলার। লুইস লক খুলে দরজা হালকা চাপ দিতেই খুলে যায়। সাব্বির আর লুইস পা টিপে টিপে ড্রয়িং রুমে যেতেই দেখতে পায় একটা পুরুষ আর দুটো নারী ফোর প্লে করতে ব্যস্ত। সাব্বির লজ্জায় চোখ ঢেকে ফেলে, আর লুইস ক্লোরোবোম ছুঁড়ে মারে ওদের মাঝখানে। মুহূর্তে 3জন সেন্সলেস হয়ে যায়। সাব্বির চোখ খুলে এগিয়ে যায় চেয়ারম্যানের দিকে, তারপর তুলি নিয়ে চলে আসে গোডাউনে। সেই দিনের মতো রফিক বেঁচে যায়, কারণ সে ছিল সেন্সলেস। পরের দিন সকাল হতেই সাব্বির চলে আসে গোডাউনে। সাব্বিরকে আসতে দেখে নিক্সন এগিয়ে এসে সাব্বিরকে বলে, বস, এত সকাল সকাল আসলে যে? ঘুম হয়েছে তো রাতে? চোখগুলো কেমন ফোলা ফোলা লাগছে। আর বলো না নিক্সন, টেনশনে আছি। নিজের কলিজাটাকে নিজের থেকে দূরে রেখেছি, বুঝতেই পারছো কেমন আছি আমি। বস, আমাদের কাজ শেষ হলে কি আমাদেরকে পাঠিয়ে দেবেন দেশে? নিক্সন, এটা আমি কি করে বলবো বলো? তোমাদের রেখে দিলে ভাববে আমি স্বার্থপর, আর আমি যেতে দিলে বলবে আমি তোমাদের আমার কাজে লাগিয়েছি। কাজ শেষ তাই সরে ফেলে দিচ্ছি। তাই আমি কোনো ডিসিশন নেব না তোমাদের ব্যাপারে, তবে সবসময় ভালোবেসে যাব, আর এই বুকের মাঝে খুব আদরে রাখবো, বুঝলে ভাই? বস, আমি ঠিক করেছি আমি আর দেশে যাব না। কেউ নেই ওখানে আমার, তবে এখানে আমার আপনি আছেন, তাই এখানেই থেকে যাব। সাব্বির কিছু না বলে নিক্সনকে জড়িয়ে ধরে বলে, শুভকামনা রইল ভাই, চলো যাই, কাজটা শেষ করে আসি। সাব্বির আর নিক্সন চলে আসে সোজা গোডাউনের শেষ পাতার ঘরে, যেখানে আগে থেকেই লুইস বসেছিল। সাব্বির গিয়ে লুইসের কাঁধে হাত রাখতেই লাফিয়ে ওঠে। তারপর, আরে বস, কখন এলেন আপনি? ঘুমায়নি লুইস? যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঘুমাবো বস, তবে আগে কাজটা তো শেষ করি। শালাই এখনো ঘুমাচ্ছে, গরম পানি নিয়ে এসো লুইস, শালাকে জাগাতে হবে। লুইস গরম পানি নিয়ে এসে ঢেলে দেয় রৌফের শরীরে।
ওপর সাথে সাথে লাফিয়ে উঠে রৌফ আর আশেপাশে তাকাতে থাকে। তারপর কোন শালা আমার শরীরে গরম পানি ফেললো? সামনে আয় শালা। জানিস আমি এলাকার চেয়ারম্যান, তোর কি করতে পারি? তুই এই চেয়ারম্যান, তাতে আমার কিছুই যায় আসে না। তবে এইটুকু বল, শালা চিনতে পেরেছিস আমাকে? কে তুই? তোকে তো আগে কখনো এই এলাকায় দেখিনি। চিনবি না রে পাগলা, আমি তোর বাপেরও বাপ। এবার বলতো, শেখ জামালকে চিনিস, যাকে সপরিবারে হত্যা করেছিলি? চিনবো না মানে? শালাদের মেরে তো আজ আমার এত জোশ খ্যাতি। তা তুই জানলি কি করে এসব? কে তুই? তোর বন্ধুদের নির্বংশ করার জন্য গেলেও একজনকে মারতে পারিসনি। বলতো কে সে? কে আর? শালা সাব্বির, আমার বন্ধুর ছেলে ছিল। শালা বাইরে ছিল, জানতামই না। ওকেই তো খুঁজছিলাম সারা বাড়ি, কিন্তু হঠাৎ করে বসে আর হঠাৎ করে হারিয়ে যায়। ওর জন্যই তো ভয়ে ভয়ে থাকি। এখন বলতো আমি কে হতে পারি? আর এত কিছুই বা জানি কি করে? কে তুই? তোদের বন্ধুর ছেলে সাব্বির। কি? কি নয় রে, বল। হ্যাঁ, এখন বলতো কেন মারলি আমার পরিবারকে? তোর কি একটা বাড়ির জন্য হাতটা কাঁপেনি? ধুর শালা, হাত কাঁপবো কেন? টাকার জন্য করেছি। জানি তো, এত টাকা পাইছি যে কি বলবো। তোদের পুরো বাড়ি, এমনকি অফিসটাও আমার দখলে। হ্যাঁ বুঝলাম, এবার বলতো তোর লিডারকে? কে আবার? তার নিজের চাচা মোজাম্মেল। কি? মোজাম্মেল চাচা, যাকে দাদু বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই? আরে জানিস, মোজাম্মেলকে আমি আমার কাছে রেখেছিলাম। শালাকে টোপ হিসাবে ব্যবহার করেছি আর নিজের সব পূরণ করতে পেরেছি ওর জন্য। কিন্তু মোজাম্মেল চাচা তো কাগজে কলমে মৃত। সে নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আরে শালা, না রে, মোজাম্মেল মারা যায়নি। ওটা একটা চাল, যাদেরকে পুলিশ সন্দেহ করতে না আসে। তাই তোকে কাগজ কলমে মেরে দিল, বাস্তবে বাঁচিয়ে রাখি, আর তারপর এসব করে ফেলি। কি পেলি সব করে বলতো? কতগুলো খুন করেছিস, তার কি কোনো হিসাব আছে তোদের কাছে? আরে ধুর, তোর হিসাব তোর কাছেই রাখতো শালা। টাকা আছে যেখানে, পাপ পুণ্য ভুলে যাবো আমি সেখানে। আর আমি যেখানে ফিরিয়ে পাবো আমার বাপ দাদার সম্পত্তি, সেখানে আমি পৌঁছে যাব নৈশ প্রহরীর মতো। ভাইয়া, এখন দ্রুত আমার বাবা আর দাদার সম্পত্তিগুলো ফিরিয়ে দাও, আমি চলে যাই। এ মামা বাড়ির আবদার চাইলে ফিরিয়ে দেবো নাকি? এত কষ্ট করে নিজের কাছে নিয়েছি, কখনোই দেব না আমি। লুইস, যাও তো ইকবালকে তুলে নিয়ে আসো। ওকে বস। নিক্সন, তুই যা অ্যাসিডের বিকারটা নিয়ে আয়। বস, নতুন অ্যাসিড রয়েছে, নতুনভাবে শুরু করব পরীক্ষা। নিয়ে এসো লুইস, দেরি করো না। জানোই তো হাসতে বেশি একটা সময় নেই। লুইস চলে আসে একটু পর। নিংসন এসিডের বিকার আর লুইস ইকবালকে টেনে নিয়ে এসে সাব্বিরের সামনে দাঁড় করাতেই সাব্বির ধারালো ছুরি দিয়ে একের পর এক কোপ দিয়ে ছিন্ন ভিন্ন করে ইকবালের দেহ। তারপর থেকে খুব যত্ন করে বের করে আনে ইকবালের কলিজা, আর রৌফের সামনে সাব্বিরের কলিজাটাকে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে হাসতে থাকে। রৌফের সামনে এসে বলে, এবার তোর পালা। ওয়েট, তোকে কি করে মারবো একটু নোংরাতে দেখবি। ওই যে সামনে দেখছিস একটা কাচের ঘর, ওটা কিন্তু কোনো সাধারণ ঘর নয়। ওর ভেতরে আছে ভয়ঙ্কর সব অ্যাসিডের মিশ্রণ। তোকে ওখানে ফেলে একদম নিশ্চিহ্ন করে ফেলবো। এত ভয়ঙ্কর কি হতে পারে তোকে আমি বলবো, তবে আমাকে কথা দিতে হবে। আমাকে না পেরে একে ওকে মারতে হবে। বলে ফেল, মোরাম কোথায় আছে? ও তোদের বাসাতেই থাকে। বা ভালো তো, ঠিক আছে চল, তোকে নিয়ে যাবো ওখানে। কি দরকার তোকে এইখানে একা রেখে যাওয়ার? ওখানে গেলে তুই না হয় সব দেখতে পারবি। হয় আমি মারা যাবো ওর হাতে, নয়তো ও মরবে আমার হাতে। রৌফ কিছু না বলে কি যেন একটা ভেবে মুচকি হাসতে থাকে। সাব্বির বুঝতে পারে রৌফের মাথায় কুমতলব চলে এসেছে। সাব্বির আর দেরি না করে রৌফের গলা চেপে ধরে বলে, তুই যে বিশ্বাসঘাতক রে, তোকে কি করে সারি? নিশ্চিত কুমতলব এনে শ্রীস তুই, তাই না? আমাকে ভয় পাচ্ছিস না তুই? ওকে চল, তোকে কিছু দেখাই। সাব্বির রৌফকে চেয়ার সহ উঠিয়ে নিয়ে যায় কাঁচের গ্লাসের সামনে। সিঁড়ি বেয়ে উপরে উঠে ছোট ঢাকনা খুলতেই একটা ঝাঁঝালো গন্ধ আসে। সাব্বির রৌফের একটা পা পুরোটাই ডুবিয়ে দেয় এসিডের ভেতরে। মুহূর্তেই চিৎকার করতে শুরু করে রৌফ আর বলতে থাকে, আমি আর পারছি না, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না। তাহলে সত্যি করে বল, মোজাম্মেল কোথায় আছে আর কোথায় গেলে ওকে পাবো? আমি সত্যিই বলছি, ও আছে তোমাদের বাড়িতেই, যেখানে সবাইকে খুন করা হয়েছিল। ওই বাসায়? কি কি আছে? প্রায় 100 জনের মতো লোক আছে, আর কিছু নেই। রফ একাই থাকে, আমাকে এবার ছেড়ে দাও। যা, তোকে ছেড়ে দিলাম।
সাব্বির রৌপকে চেয়ারসহ ছেড়ে দেয় এসিটের মধ্যে। তারপর ঢাকনাটা লাগিয়ে চলে আসে নিজেদের সেই পুরনো বাসায় যেখানে খুন হয়েছিল ওর পরিবার। লুইস আর নিক্সন সহ প্রায় 1000কে গ্রুপ নিয়ে দাঁড়িয়ে আছে সাব্বির। সামনে 500 জন আর পেছনে 500 জন। মাঝে সাব্বির, লুইস আর নিক্সন, সবার পোশাকে একই রকমের লং হুডি কোট। এত লোককে দেখে ভেতরে থাকা মোজাম্মেল লোকগুলো ভয় পালিয়ে যেতে নিবে তার আগে সবগুলো লোককে গুলি করে ঝাঁঝরা করে ফেলে সাব্বির এর গ্রুপটা। হঠাৎ গোলাগুলির শব্দে ঘুম থেকে লাফিয়ে ওঠে মোজাম্মেল। চোখ খুলে আশেপাশে তাকাতে চমকে ওঠে এতগুলো লোককে দেখে। কে কে তোমরা এখানে কি করছো? কি করতে এসেছি তাহলে শোন, তোর জানটা নিতে এসেছি রে। আমার সাথে তোমাদের কিসের শত্রুতা? আমি কি এমন করেছি যার জন্য তোমরা আমাকে মারবে? আহ, প্রাণটা জড়িয়ে গেল তোর কণ্ঠ শুনে। সে যাই হোক, তুই কি বলতিস? নিজের আপন বাবা, ভাই, ভাবিকে মেরে ফেললি, আবার ছোট ভাতিজাকে মারতেও তুই লোক পাঠিয়েছিলি। কে তুই? তোর সেই অভাগা ভাতিজা রে, যাকে তুই মারতে লোক পাঠিয়েছিলি। যাই হোক, বল কেন করলি এমন? তুই আমার আপন ভাতিজা না রে। আমাকে তোর দাদা কুড়িয়ে এনেছিল রাস্তা থেকে। সবসময় করুণা করতো আমাকে, যেটা আমার সহ্য হতো না। একদিন আমি একটা পুতুল কুড়িয়ে এনেছিলাম যেটা ছিল সোনার, কিন্তু তোর দাদা বাবা আমার সাথে প্রতারণা করে পুতুলটা হাতিয়ে নেয়। তারপরেই আমি খুন করি সবাইকে। বাহ, সেই পুতুলটা এখন আমাকে দিয়ে দে, সাথে আমার দাদার সব সম্পত্তি নিয়ে যা, লকারে আছে। আমি আর বেঁচে থাকতে চাই না রে। একাকিত্ব হয়ে ভালো থাকিস। মোজাম্মেল কথাটা বলি ওর হাতে থাকা আংটিতে জোরে কামড় দিয়ে ধরে রাখার কয়েক মিনিটের মধ্যেই মুখ দিয়ে ফেনা উঠে মাটিতে পড়ে যায় মোজাম্মেল। সাব্বির বুঝতে পারে আংটিতে কোনো বিষ ছিল, যেটা খেয়েও সুসাইড করেছে। সাব্বির আর সেখানে না দেখে সেই দিনই সব কিছু বিক্রি করে টাকাগুলো নিয়ে চলে যায় সৌদি আরব, যেখানে গিয়ে হজ করে লুইস আর নিক্সন মুসলমান হয়ে যায়। এখন ওদের নাম হাসিবার মহিব। সাব্বির দীর্ঘ অপেক্ষার পর পৌঁছে যায় এতিমখানার সামনে। সাব্বিরকে দেখে রিমি ছুটে এসে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তারপর, আপনি ভীষণ পচা, এতদিন পর এলেন কেন? নিজেকে পরিবর্তন করলাম বউ, এখন চলো বাসায়। চলুন। সাব্বির রিমিকে নিয়ে চলে আসে বাসায়। রাতে দুজন পাশাপাশি বসে আছে। এমন সময় রিমি সাব্বিরকে বলে, এবার বলুন কি কি কাজ করলেন আপনি এতদিন? তাহলে আমার অতীতটা শোনো। সাব্বির বলতে শুরু করে। চারিদিকে লাশের শব্দ। লাশগুলোকে দেখে সাব্বির ভয়ে চিৎকার করে ওঠে, কারণ লাশগুলো ছিল সবই তার বাবা, মা, চাচা, চাচি, দাদা, দাদি আর কাছের মেয়ে ফুলির। সাব্বির পেছনে তাকাতেই ভয় পেয়ে যায়, কিন্তু না, সাব্বিরের কানে শব্দ আসে। উপরতলায় কেউ আছে, হয়তো আর কেউ জীবিত আছে কিনা দেখতে গিয়েছে। সাব্বির শেষবারের মতো নিজের আপন লোকগুলো চেহারাটা দেখে বাড়ি থেকে বের হতে নিবে, অমনি একটা দেহ থেকে বিচ্ছিন্ন হাত দেখতে পায় সাব্বির। কোনো কিছু না ভেবে সাব্বির সেদিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আর দেখতে পায় একটা বালা। সাব্বির দ্রুত বালাটা নিজের পকেটে ঢুকিয়ে পালিয়ে যেতে নিবে, অমনি উপরতলা থেকে কেউ একজন চিৎকার করে বলে ওঠে, এই তাড়াতাড়ি বন্দুক নিয়ে আয়, শালা পালাচ্ছে। কিন্তু গুলি নিয়ে আসার আগেই পালিয়ে যায় সাব্বির। চারিদিকে অন্ধকার, এর মাঝেই পালিয়ে আসে। ওর স্কুলের পেছনে চারিদিকে অন্ধকার, পাশেই টিপ টিপ করে জ্বলছে সাইড পাওয়ারের বাল্ব। সাব্বির দেখতে পায় দূর থেকে কয়েকজন টর্চ লাইট হাতে দৌড়ে আসছে ওর থেকে। সাব্বির দ্রুত দৌড়ে একটা ডিবোতে চলে আসে, আর ঠিক সেই মুহূর্তেই ধীরে ধীরে চলতে থাকা একটা ট্রাক চলে যাচ্ছিল। সাব্বির পেছনে তাকায়, ছুটে আসছে কিছু লোক। সাব্বির আর এক মুহূর্ত না দাঁড়িয়ে লাফিয়ে ওঠে গাড়িতে, আর মাথাটা একটু উঁচু করে তারপর গাড়ি করে চলে আসে একটা অজানা শহরে। সারাদিন ঘোরাঘুরির পর রাত একটা লোক এসে সাব্বিরকে নিয়ে খেতে যায় এবং বদলে তার কাজ করে দিতে হবে। সাব্বির রাজি হয়ে যায়। লোকটা তাকে নিয়ে চলে আসে ও রাস্তা নেয়, তারপর খাবারের বিনিময়ে হাতে তুলে দেয় অস্ত্র। সাব্বির হয়ে যায় কিলার। আরও ভালো শ্যুট করার জন্য সাব্বিরকে ওর বস পাঠিয়ে দেয় আমেরিকায়, আর সেখানেই লুইস নিক্সনের সাথে পরিচয় হয়। ফেরার সময় তারাও চলে আসে সাব্বিরের সাথে। দেশে ফেরার কয়েকদিন পরেই গুলিবিদ্ধ হয় ওদের লিডার।
মারা যাওয়ার আগে সব দায়িত্ব তুলে দেয় সাব্বিরের হাতে। তারপর থেকে একে একে খুন আর ব্যাংক লুট করে তৈরি করে এতিমখানা বৃদ্ধাশ্রম। সাব্বির কথাগুলো এক নাগারে বলার পর থামে। রিমি বলে ওঠে, এগুলো তো অতীত, কিন্তু বর্তমানে কি করলেন? কি আর করব, প্রতিশোধ নিয়েছি নিজের বাবা মাকে যারা মেরেছিল। তা মাস্তান সাহেব, এখন কি করবেন শুনি? আমি কিন্তু হারাম টাকায় খাবো না। হ্যাঁ, আমি রেস্টুরেন্ট কিনে নিয়েছি, আজ থেকে সেখানেই বসবো। মুহিফ আর হাসিফ ওরা ওখানেই আছে। বয়স তো কম হলো না, বাবা ডাক শুনতে কি ইচ্ছে করে না স্বামী যান? করে তো, কিন্তু বউটা এখন যে তাকে দেখতে দিল না। বলেছে, নিজেই তো দেখছেন না, পচা কোথাকার। সাব্বির কাঁপা কাঁপা হাতে রিমির হিজাবের পিনটা খুলে দিতেই রিমির চেহারা বসে ওঠে সাব্বিরের সামনে। এত এত সুন্দর মেয়ে সাব্বির আগে কখনো দেখেনি। সাব্বির ধীরে ধীরে এগিয়ে যায় রিমির দিকে, রিমিও এগিয়ে আসে সাব্বিরের দিকে। ধীরে ধীরে দুজন দুজনের ঠোঁট দখল করে নিয়ে গভীরভাবে চুমু খেতে থাকে। তারপর হারিয়ে যায় সুখের রাজ্যে।